যদি কোনো একটা প্রজেক্ট আমি করতে চাই, পার্টিকুলার কোনো একটা আইটেম নিয়ে ব্যবসা করতে চাই, সরি, কোনো একটা টাইমের মধ্যে কোনো একটা আইটেম নিয়ে ব্যবসা করতে চাই, আইটেমটা ক্লোজ, শেষ হয়ে গেছে, বিক্রি শেষ, আমার বিজনেসটাও শেষ হয়ে যাবে। কোনো পার্টনার যদি ইনসলভেন্ট হয়ে যায়, আমরা জানি যে ইনসলভেন্টের সাথে কোনো ধরনের ব্যবসা করা যায় না, এই জাতীয় কন্টিনজেন্সির কারণেও পার্টনারশিপ কিন্তু ডিসলভ হবে। এরপরে এক পার্টনার আর এক পার্টনারকে নোটিশ দিয়েছে যে আমি তোমার সাথে বিজনেস করতে চাই না, আর এক পার্টনার সেই নোটিশের পজিটিভ রেসপন্স করেছে যে ঠিক আছে আমিও করতে চাই না, পার্টনারশিপ ব্যবসাটাও শেষ হয়ে যাবে। এটা হচ্ছে নোটিশ দ্বারা। কোর্ট থেকে যখন কোনো ডিসিশন আসবে, আমি আপনাদেরকে বলেছি যে কোর্ট থেকে কোনো কোনো ক্ষেত্রে ডিসিশন আসতে পারে। কোর্ট দেখতে পারে যে, অনেক সময় আপনারা শুনে থাকবেন যে কোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে, এরকম কথা নিশ্চয়ই শুনে থাকবেন। অর্থাৎ ধরেন কোনো একটা পেপারে একটা নিউজ আসছে এই পার্টনারশিপ বিজনেসটা সম্পর্কে, যেখানে ইললিগাল কার্যক্রম পরিচালিত হচ্ছে, তখন কোর্ট স্বত প্রণোদিত হয়ে ইনজাংশন জারি করতে পারে। এরপরে ইনজেকশন করার পরে সেটা দেখা গেল যে না, কোর্ট দেখলো যে আসলে সেখানে ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ অথরিটিকে বলেছে, পুলিশ অথরিটি সেটা চেক করে দেখে যে আসলে সেখানে ইলিগাল কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে, তখন কোর্টকে যখন ওই ডকুমেন্টটা দেওয়া হবে, কোর্ট ডিসিশন নিবে যে বিজনেসটা চলবে না। এরকম কোনো কোর্টের ডিসিশনের মাধ্যমে যদি দেখা যায় যে এরকম হচ্ছে, তাহলে কোর্ট এটা বন্ধ করে দিতে পারে। কোনো পার্টনারের যদি পার্মানেন্ট কোনো ইনক্যাপাসিটি তৈরি হয়, পার্মানেন্ট ইনক্যাপাসিটির মধ্যে আছে সে মানসিক প্রতিবন্ধী হয়ে যেতে পারে, মানসিক বৈকল্য সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে কোর্ট থেকে ডিসিশন আসবে যে তিনি আর বিজনেস করতে পারবে না, এই পার্টনারশিপ বিজনেসটা বন্ধ হয়ে যেতে হবে। কোনো গিল্টি কন্ডাক্টের মধ্যে মেইন গিল্টি কন্ডাক্ট হচ্ছে যে এমন কোন আইটেম নিয়েই তারা ব্যবসা করছে, যেটা একটু আগেও আলোচনা করেছি, যে যে আইটেমটাই হচ্ছে ইলিগাল, করাই যাবে না, করা উচিত না, দেশের আইন পারমিট করে না, তখন কোর্ট সিদ্ধান্ত দিতে পারে যে এই বিজনেসটা রান করা যাবে না। তারপরে হচ্ছে কোনো একটা এগ্রিমেন্টের কোনো ক্লজ যদি এক পক্ষ না মানে বা কোনো পার্টনার না মানে, তখন আরো পার্টনার কোর্টের কাছে যেতে পারে, ধর্ণা দিতে পারে, বলতে পারে, তখন দেখালো প্রুভ হলো, কোর্ট থেকে ডিসিশন আসতে পারে যে না, ওই পার্টনার যেহেতু কার্যক্রম পরিচালনা করছে না, সুতরাং এই বিজনেস কন্টিনিউ হবে না। কোনো পার্টনার যদি তার হোল ইন্টারেস্ট অন্য কাউকে দিয়ে দেয়, তাহলে নতুন করে কনস্টিটিউশন হবে, এবং যে পক্ষ ইন্টারেস্টটা আরেকজনকে দিয়ে দিবে, অপর পক্ষ যদি মনে করে যে না, সে যাকে দিচ্ছে তার সাথে আমি বিজনেস করতে রাজি নাই, তখন কোর্টের কাছে তিনি বলবেন, কোর্ট ওখান থেকেও ডিসিশন দিতে পারে। এরপর হচ্ছে যদি কন্টিনিউয়াসলি এই বিজনেসটা লসে রান করে এবং পার্টনাররা যদি আর লস ক্যারি করতে না চায়, তাহলে তারা কোর্টকে পিটিশন দিবে যে আমরা বিজনেসটা রান করতে পারবো না, ডিউ টু হিউজ অ্যামাউন্ট অফ লস উই আর ক্যারিং সিন্স লং। সেক্ষেত্রে কোর্টের কাছে গেলে কোর্ট এটাকে বন্ধ করে দিবে। এরপরে আমি যেটা বলছিলাম যে জাস্ট অ্যান ইকুইটেবল গ্রাউন্ড, কোর্ট নিজেই যদি ইচ্ছা করে যে বিশেষ কোনো কারণে, আমি যেটা বলছিলাম যে ওখানে কোনো যদি ইললিগাল কোনো কিছু পাওয়া যায়, স্বার্থ হানিকর কোনো কিছু যদি পাওয়া যায়, তাহলে কোর্ট থেকে ডিসিশন আসতে পারে ব্যবসা বন্ধ করার জন্য। এরকম অনেকগুলো কারণে কিন্তু পার্টনারশিপ বিজনেস বন্ধ হওয়ার স্কোপ আছে। পার্টনাররা নিজে নিজেরা তাহলে পারবে না। সেটা তো পারবেই, ও তো নোটিশই বলা থাকবে, তাদের এগ্রিমেন্টে বলা থাকবে, যেমন এগ্রিমেন্টে বলা আছে আমরা 2027 সালে ফেব্রুয়ারি মাসে 28 তারিখে লাস্ট ট্রানজেকশন করবো, তাহলে মানে কি মার্চের 1 তারিখে কিন্তু বিজনেস ক্লোজ। সেটা তো নিজেরাই করলো। তারপরে তারা নোটিশ দিল, একজন আরেকজনকে নোটিশ দিল যে ভাই আমি আর তোমার সাথে কন্টিনিউ করবো না, আর একজন আবার পজিটিভ বললো ঠিক আছে আর তো আমিও করতে চাচ্ছি না, হয়ে গেল বন্ধ। নিজেরাও পারবে, কেন পারবে না? এটা তো একটা, অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে নিজেরা পারবে, একটা কারণ হচ্ছে কোর্ট পারবে, একটা কারণ হচ্ছে যে মানে এখানে যেগুলো বলা আছে অ্যাকচুয়ালি, যে আইটেম গুলোর কথা আমি বলেছি, সেগুলোর মধ্যে নিজেরাও পারবে, কোর্ট থেকেও ডিসিশন আসতে পারে। হ্যাপেনিং অফ সার্টেন কন্টিনজেন্সিস মে লিড টু ডিসলিউশন অফ এ পার্টনার, আমি একটু আগে আলোচনা করে আসছি যে কিছু কিছু কন্টিনজেন্সির কারণে পার্টনারশিপ ব্যবসা বন্ধ হয়ে যাবে, যেমন ফিক্সড টার্মের জন্য হলে, টার্ম শেষ, কন্ট্রাক্ট শেষ। এই আলোচনা একটু আগে করা আছে, সুতরাং এটা নিয়ে অ্যানাদার আলোচনা, মানে এগেইন আলোচনা করার কোনো প্রয়োজন নাই। একটা পার্টনারশিপ ডিডে কি কি থাকে, আমরা তো পার্টনারশিপ ডিড সম্পর্কে আলোচনা করছি, যে পার্টনারশিপ ডিড রিটার্ন হয়, যখন রিটার্ন হয় কি কি জিনিস ওখানে থাকতে হয়। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য পার্টনার্স, ফার্ম নেম, কি বিজনেস তারা করবে, তাদের বিজনেসটা কোথায় হবে, ডিউরেশন কি, ভেঙে যাওয়ার মোডটা কি, ডিজলভ হবে কিভাবে, অ্যামাউন্ট অফ ক্যাপিটাল টু বি ইনভেস্টেড বা কন্ট্রিবিউটেড বাই ইচ পার্টনার, মোড অফ ম্যানেজমেন্ট, এই প্রতিষ্ঠানটা কিভাবে চলবে, পার্টনারদের পাওয়ার কি হবে, পার্টনাররা কবে রিটায়ার করবে বা এরকম রিটায়ারমেন্টে কোনো ইস্যু আছে কিনা,
তারপর হচ্ছে পার্টনাররা চলে গেলে, মরে গেলে কি হবে? নতুন পার্টনার আসলে কি করবে? নতুন পার্টনার আসলে কি হয়? আগের ডিডটা কি বাতিল হয় নাকি ওটা রিকনস্টিটিউট হয় বলতে পারেন? রিকনস্টিটিউট হয়। ডিডটাকে রিকনস্টিটিউট। রিকনস্টিটিউট করতে হয়, ম্যাক্সিমাম ক্লোজই থাকে। এই নাম ঠিকানা চেঞ্জ হয়, প্রফিটের শেয়ার টেয়ার চেঞ্জ হলেও হতে পারে, এই জাতীয় কিছু করে রিকনস্টিটিউট করা হয় ডিডটাকে। পার্টনারশিপের বিভিন্ন ক্লাস আছে, শ্রেণী আছে। একটা হচ্ছে যে এইখানে আবার আমরা সিএ ফার্ম নিয়ে আলোচনা করতে পারি। সিএ ফার্মে আমরা দেখেছি যে 5 জন পার্টনার আছে, একজন কোনো কাজ করে না, তিনি প্রফিটের অংশ পায়, তাকে বলা হবে স্লিপিং পার্টনার বা নমিনাল পার্টনার। অ্যাক্টিভ পার্টনার হচ্ছে তারাই যারা ফুল টাইম ফার্মে কন্ট্রিবিউট করে, ফার্ম দেখাশোনা করে, তারা হচ্ছে অ্যাক্টিভ পার্টনার। পার্টনারদের আবার পার্টনার থাকে, তাদেরকে বলা হয় সাব পার্টনার। এরকম কতগুলো পার্টনারের শ্রেণী থাকে। পার্টনারশিপ প্রপার্টি। প্রথমে একটা পার্টনারশিপ ফার্ম যখন শুরু করে, তখন পার্টনাররা কিছু কন্ট্রিবিউট করে, সেটা অর্থে এবং অ্যাসেটে। যেমন চেয়ার টেবিল, এগুলো তারা ফার্মে ইন্ট্রোডিউস করে, এটা হচ্ছে তাদের জন্য প্রপার্টি। আবার বিজনেস করতে করতে তারা জমি কিনেছে, তারপরে এসি কিনেছে, আবার চেয়ার টেবিল কিনেছে, ইত্যাদি ইত্যাদি, প্রিন্টার কিনেছে, কম্পিউটার কিনেছে, এগুলো হচ্ছে বিজনেস হওয়ার মধ্যে অ্যাসেট। এই দুই ধরনের অ্যাসেট মিলিয়ে হচ্ছে পার্টনারশিপ প্রপার্টি। তার মানে পার্টনারশিপ প্রপার্টি হলো এই ফার্মের শুরুতে এবং ফার্ম চলাকালীন অবস্থায়। আর একটা প্রপার্টি আছে যেটার ভ্যালুয়েশন সবসময় হয় না, সেটা হচ্ছে গুডউইল। গুডউইলটা কখন ভ্যালুয়েশন করা হয় বলতে পারবেন কেউ? যে কোনো বিজনেসেরই গুডউইল কখন ভ্যালুয়েশন করা হয়? নতুন পার্টনার টিজুলেশনের আসলে। সময় স্যার। স্যার আচ্ছা, বিজনেস বিক্রি শুনলাম না। করার সময়। স্যার নতুন বিক্রি করার পার্টনার সময়, জয়েন আর করলে। নতুন স্যার পার্টনার গুডউইল জয়েন হচ্ছে করলে, কি? আর এনএভি ক্যালকুলেশনের সময়। এনএভি কেন ক্যালকুলেশন করবো আমি? আচ্ছা, অনেকগুলো অপশন বলেছেন। কেউ বলেছেন নতুন পার্টনার নেয়ার সময়। হ্যাঁ, লাগতে পারে। কেন লাগতে পারে? আমি যাকে পার্টনার হিসাবে নিব, যেহেতু আমরা এতদিন ধরে ব্যবসাটা দাঁড়া করিয়ে ফেলেছি, পার্টনারশিপ বিজনেসটা, এই বিজনেসের একটা ভ্যালু হয়েছে, তাকে আমি যে নিব, তাকে আমি কত টাকা ক্যাপিটাল দিতে বলবো, এইটার কারণে গুডউইল ক্যালকুলেশন করা লাগতে পারে। একজন বলেছে ডিজলভ হলে। ডিজলভ হলে কেন আমি গুডউইল ক্যালকুলেশন করব? কারণ এই গুডউইলের একটা ভ্যালু আছে। আমি যদি ডিজলভই করি তাহলে আমি ভ্যালুয়েশনটা কেন করব? এইটা তো কোনো ভ্যালু অ্যাড করবে না, সুতরাং ডিজলভের সময় গুডউইল ক্যালকুলেশন হবে না। আচ্ছা, একজন বলেছেন বিক্রির সময়। ভেরি ভ্যালিড পয়েন্ট। আমি যদি পার্টনারশিপ ফার্মটাকে বিক্রি করতে চাই কারো কাছে, পার্টনারশিপ ফার্ম, কোম্পানি ক্ষেত্রে আবার ভিন্ন কথা। পার্টনারশিপ ফার্ম বিক্রি করার বিষয়টা কি? অর্থাৎ নতুন পার্টনার ইনক্লুশন আর এক্সিস্টিং পার্টনার এক্সক্লুশন। তাহলে ওই আগে যেটা আলোচনা করেছিলাম যে নতুন পার্টনার আর ক্ষেত্রে, সেটাই এখানে প্রযোজ্য। তবে অবশ্যই ফার্মের গুডউইল ক্যালকুলেশন করতে হয় যদি এই ফার্মের কোনো নতুন পার্টনার ইনক্লুশন হয়। আর কোম্পানির ক্ষেত্রে যদি কোনো কোম্পানি, সরি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই প্রতিষ্ঠানকে কিনতে চায়, তাহলে গুডউইল ক্যালকুলেশন করা হয়। এখন গুডউইলটা কি? ইজ ইট এ প্রোডাক্ট ভিজিবল? নো, ইট ইজ নট এ ভিজিবল প্রোডাক্ট। এইটা কোনো, এই ভ্যালুটা কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স পাওয়া যায় না। একজন বলেছিলেন এনএভি ক্যালকুলেশনের সময়। এনএভি ক্যালকুলেশনের সাথে গুডউইলের সম্পর্ক এই কারণে নাই, প্রতি বছরই কিন্তু, আপনি প্রতি বছর কেন বলবো, প্রতিদিনই যদি আপনি কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্লোজ করেন, আপনি তো চাইলে প্রতিদিনই ব্যালেন্স শিট ক্লোজ করতে পারেন। পারেন না, কারণ আমরা জানি কি, যে রিয়েল টাইমে যদি আপনি ট্রানজেকশন দেন সফটওয়্যারে, তাহলে সে প্রতিদিন আপনাকে একটা করে ব্যালেন্স শিট তৈরি করে দিবে, যারা আমরা সফটওয়্যারে অ্যাকাউন্টিং রাখি। আপনি ম্যানুয়ালি যদি করেন, তাহলে আপনি প্রতিদিনই একটা করে ব্যালেন্স শিট তৈরি করতে পারবেন। আর ব্যালেন্স শিট যখন তৈরি হবে, তখন কিন্তু এনএভি ক্যালকুলেশন ওই ব্যালেন্স শিটের মধ্যেই থাকে। সেটা আপনি ফেস অফ দেখেন আর না দেখেন। এনএভি ক্যালকুলেশনটা কি?
কে বলতে পারেন এনএভি ক্যালকুলেশন কি? নেট অ্যাসেট ভ্যালুটা কিভাবে বের করতে হয়? স্যার কেউ টোটাল জানেন? অ্যাসেট থেকে স্যার লায়াবিলিটি বাদ দিলে স্যার হুম, ওটা এটা তো টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, এটা কি বের হয়? নেট অ্যাসেট। এটাই হচ্ছে আমার এনএভি। এখন এনএভি কি এখানে শেষ হয়? না, এনএভিটা কি করা হয়, এনএভি ক্যালকুলেশনের পরে এনএভির পরে পার শেয়ার বের করা হয়। কারণ কি, ওই প্রতিষ্ঠানে যারা শেয়ার কিনেছে তাদের তাদের তো জানা দরকার যে আমার আজকের দিনে আমার শেয়ারের ভ্যালুটা কত। সেই জন্য কি করা হয়, এনএভি ক্যালকুলেশনের পর এনএভি পার শেয়ার বের করা হয়, অর্থাৎ টোটাল শেয়ার দিয়ে সেটাকে ডিভাইড করা হয়। এখনকার এনএভি ক্যালকুলেশন আরেকটু কমপ্লেক্স, এখানে অ্যাভারেজ শেয়ার সিস্টেম চালু হয়েছে, যেটা ইপিএস এ ক্যালকুলেশন করতে হয়। বাট এখন যে কারেন্ট যে আর্নিং পার শেয়ার অ্যাজ পার আইএস 33, সেখানে কিন্তু আগে যেটা ছিল যে টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, সরি, প্রফিট ডিভাইডেড শেয়ার, এখন আর সেটা নাই, এখন হয়ে গেছে এভারেজ শেয়ার, অর্থাৎ ওপেনিং শেয়ার এবং ক্লোজিং শেয়ারের এভারেজ ক্যালকুলেশন করা যাবে। যাই হোক, ওই কমপ্লেক্সিটিতে আমরা না যাই, আলোচনা না করি। আমরা এনএভিটা যখন বের করব, আমি ধরে নেই যে এইটা আমার গুডউইল, কিন্তু প্র্যাকটিক্যালি এইটা আমার গুডউইল না, এইটা হচ্ছে আমার কাগজে পত্রে গুডউইল। এই গুডউইলের সাথে একটা বাজার বিশ্লেষণ আছে, আমরা যেটাকে বলি নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর। যেহেতু এটা কোনো ভিজিবল প্রোডাক্ট না, ভিজিবল আইটেম না, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এইটা ক্যালকুলেশন করার সময় আমরা কিছু বাজার মূল্যায়ন বাজার পরিস্থিতি মূল্যায়ন, বাজারের মূল্যায়ন পরিস্থিতিটা এখানে দেখি, যে এই সিমিলার টাইপের কোম্পানি বাজারে কি দামে কেনা বেচা হচ্ছে, সেটাকে কনসিডার করতে হবে। এইটা প্রফেশনাল ছাড়া এই ক্যালকুলেশন করা যায় না, পারে না। মানে এখানে অনেকগুলো মেথড আছে, হোয়াট এভার ইট ইজ। এটাও কিন্তু কোম্পানির জন্য, সরি, ফার্মের জন্য একটা প্রপার্টি। তাহলে ফার্মে যে আমরা পার্টনারশিপ প্রপার্টি যেটা বুঝবো যদি পরীক্ষাতে আসে, তাহলে পার্টনারশিপ প্রপার্টি শুধুমাত্র যে ফিজিক্যাল প্রপার্টি, ব্যাপারটা সেরকম নয়, এখানে ইনভিজিবল প্রপার্টিও আছে, যেটা গুডউইল। তাহলে কি দাঁড়াচ্ছে, কিভাবে একটা পার্টনারশিপ প্রপার্টি তৈরি হয়? এক, পার্টনাররা যখন ব্যবসা শুরু করে তখন যেগুলো নিয়ে আসে সেটা প্রপার্টি। দুই, ব্যবসা করতে করতে তারা যা কিছু কেনে অ্যাসেট গুলো, সেগুলো প্রপার্টি। আর তিন, যদি কখনো প্রয়োজনে ফার্মের কোনো ইনভিজিবল একটা অ্যাসেট তারা ক্যালকুলেশন করে, হোয়াট ইজ দ্যাট ইজ হুইচ ইজ কল্ড গুডউইল, তখন হবে। সেটাও কিন্তু পার্টনারশিপ ব্যবসা চলাকালীন। তাহলে চলাকালীন অবস্থায় দুটো, আর শুরুতে একটা। আর ডিজলভের সময় এরকম কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নাই। ডিজলভের সময় যেটা হতে পারে যে টোটাল অ্যাসেট ভ্যালুয়েশন হতে পারে, কারণ কি ওখানে তো লাইবিলিটির ব্যাপার আছে, লাইবিলিটি আমি কত শোধ করব সেটার একটা ব্যাপার আছে, তখন হতে পারে। তাহলে গুডউইল কি, কে যেন প্রশ্ন করেছিলেন, গুডউইল কি এখন আপনি বুঝতে পেরেছেন কিনা? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, হোয়াট ডু মিন বাই পার্টনারশিপ এগ্রিমেন্ট? এইটা কিন্তু পেছনের আলোচিত একটা প্রশ্ন। আপনারা সবাই মনে হয় বুঝেন পার্টনারশিপ এগ্রিমেন্টটা কি। হোয়াট পার্টনারশিপ এগ্রিমেন্ট, পার্টনারশিপ ডিড এবং আর্টিকেলস অফ পার্টনারশিপ, তিনটা নাম মুখস্থ রাখবেন। পার্টনারশিপ এগ্রিমেন্ট, ডিড অফ পার্টনারশিপ আর আর্টিকেলস অফ পার্টনারশিপ সেম জিনিস। পরীক্ষাতে যদি যে কোনো তিনটার একটা নাম আসে, আশা করি আপনারা বুঝতে পারবেন, মুখস্থ রাখেন এটা। হোয়েন ক্যান দ্য পার্টনারশিপ বিজনেস বি রেজিস্টার্ড? কখন করা যেতে পারে? আমরা জানি কি পার্টনারশিপের রেজিস্ট্রেশন কম্পালসারি নয়, কিন্তু কোম্পানির রেজিস্ট্রেশন কিন্তু কম্পালসারি। এবং কোম্পানির রেজিস্ট্রেশন করতে হয় কি ব্যবসা শুরুর পরে, শেষে, নাকি আগে? আগে। আগে স্যার। শুরু করার আগে, শুরু করার শর্তই ওইটা। ওয়ারাস পার্টনারশিপে রেজিস্ট্রেশন করা যায় এট এনি টাইম। এবং ইন্টারেস্টিং ঘটনাটি দেখেন, এ ফার্ম ক্যান বি রেজিস্টার্ড ইভেন আফটার দ্য পার্টনার্স হ্যাভ এগ্রিড টু ডিসলভ দ্য ফার্ম। খেয়াল করেছেন এই শব্দ দ্বারা কি বোঝা যায়, এই সেন্টেন্স দ্বারা কি বুঝি আমরা? এই শব্দ দ্বারা কি আমি, এই বাক্য দিয়ে কি আমি এটা বুঝি যে পার্টনারশিপ ব্যবসা ডিসলভ হওয়ার পরে করা যায়? কি আপনাদের যদি প্রশ্ন এরকম থাকে যে হোয়াট ইজ মিন্ট বাই ইনভার্টেড কমার মধ্যে ফার্ম ক্যান বি রেজিস্টার্ড ইভেন আফটার দ্য পার্টনার্স হ্যাভ এগ্রিড টু ডিসলভ দ্য ফার্ম,
তাহলে আপনি কি উত্তর দিবেন? আফটার ডিসলিউশন, বিফোর ডিসলিউশন, কোনটা হবে? বিফোর। কি বাকিরা কথা বলছে না? কমপ্লেক্স প্রশ্ন ওয়ার্ড মনে পরীক্ষা, হচ্ছে। আপনাদের এখানে যে যতজন আছেন আপনারা কি পরীক্ষার হলে টিপ না দিয়ে বেরোয় চলে আসবেন? জি না এটা স্যার। একজন দিই, তাহলে বলেন শুনি একটু। এই বলছেন শাব্দিক অর্থ তো স্যার বুঝাইতেছে যে ডিজলভ হয়ে যাওয়ার তো পর, বলতে মানে পারছেন না কেন? বলেন শাব্দিক অর্থ দিয়ে কি মিন হয়, মানে কি এ বি একটা কিছু তো বলতে হবে, সেটা বলেন, বিফোর আর এটা আফটার দিয়ে কোনটা? বুঝাইতেছে স্যার পার্টনারশিপ ভেঙে যাওয়ার পর রেজিস্ট্রেশন করা, এই টাইপের ভালো করে কিছু। দেখতে হবে, ভালো করে দেখতে হবে। আর একটু ভালো করে দেখেন কি বলেছে, ইভেন আফটার দ্য পার্টনার্স হ্যাভ এগ্রিড, এগ্রি করেছে ডিজলভ করার জন্য, এখন তো ডিজলভ হয় নাই। তারা ডিজলভের জন্য কি বললো আর হয়ে গেল? এত সহজ? এই পার্টনারশিপ বিজনেসে কি অ্যাসেট লায়াবিলিটি নাই? আপনি আর আমি 7 বছর ধরে পার্টনারশিপ ব্যবসা করি, আজকে সিদ্ধান্ত নিলাম যে দোস্ত আসো আমরা না করি, হয়ে গেল? দুই বন্ধুই রাজি হলো ডিজলভ করব, তা করব এটা কি এখন, না করবোটা হচ্ছে ফিউচার? ফিউচার। ফিউচার ফিউচার স্যার, যদি হয় তাহলে আপনি কি আজকের দিনে কি বলবেন, ডিজলভড অর নট ডিজলভড ইয়েট? নট ডিজলভ ইয়েট নট রিজলভ স্যার। ক্লিয়ার। রাইট, এইটাই তো বলতে বলছি, বুঝতে পারছেন না কেন? এইটা স্যার, এইভাবে আপনার দিবে। কোশ্চেনটা করছেন কি আফটার অর বিফোর ডিজলভ? হ্যাঁ, তো মানে এই শব্দ দ্বারা কি বোঝা যায় যে এই পার্টনারশিপের রেজিস্ট্রেশন হবে পার্টনারশিপ ব্যবসা শেষ হওয়ার পরে নাকি পার্টনারশিপ ব্যবসা শেষ হওয়ার আগে? আমি সেটাই প্রশ্ন করেছি। লাগে। পার্টনারশিপ ব্যবসা আগে, কারণ তারা এগ্রি করেছে, ডিজার্ভ তো হয় নাই, স্যার। এটা তো হবে। তার মানে এটা হচ্ছে আগে, বিফোর। তাহলে আমরা জানলাম কি যে পার্টনারশিপ ব্যবসাটা রেজিস্ট্রেশন করা যায় ডিজলভ হওয়ার আগে যে কোনো সময়। এবার ক্লিয়ার কিনা? স্যার, স্যার ইয়েস সেম স্যার। নামে কি আমি দুইটা ফার্ম চালাতে পারবো? ধরেন না, আপনি একটা পারেন না, পারেন না। শোনেন, এখানে একটা ঘটনা আছে। আপনি যদি রেজিস্ট্রেশন করেন কোথায়, আরডিএসসিতে। তখন কিন্তু তারা প্রথমে চেক করবে যে এই নামে আছে কিনা, তাহলে আপনি পারবেন না। কিন্তু এখন ধরেন এটা তো রিটার্ন না, বাংলাদেশে অলমোস্ট 20 crore মানুষ, ধরে না যে 10 কোটি মানুষই পার্টনারশিপ ব্যবসা করতে চায়, কারণ একজন তো পারবে না, তা আমি অর্ধেক ধরে নেই, 20 কোটি মানুষ 10 কোটি ব্যবসা করতে চায়, 10 কোটি পার্টনারশিপ করতেই পারে। তো 10 কোটি মানুষের, সরি, 20 কোটি মানুষের 10 কোটি পার্টনারশিপ ব্যবসায় নাম মিলে যেতে পারে না? তো ইয়েস স্যার। অবাস্তব না? আপনার গ্রামের বাড়ি আর আমার গ্রামের বাড়ি কোথায়? আপনার ওখানে একটা পার্টনারশিপ ব্যবসা চলছে, আপনি আর আপনার আহ, ধরেন খালাতো ভাই যে নামে করছেন, আমি তো ভাই ঢাকার এইখানে বসে এটা বুঝতে পারবো, জানবো না, সুতরাং হতেই পারে, নাম হতেই পারে, অসুবিধা নাই। স্যার ধরেন তাহলে আমি ওই জিনিসটার কি স্পেলিং উল্টা আছে বাট প্রনাউন্সিয়েশন সেম, এরকম ভাবে বলতে পারবো? না, আপনি সিমিলার মানে স্পেলিং প্রোনাউন্সিয়েশন যাই করেন একই নামেও করতে পারবেন, কোনো অসুবিধা নাই তাতে, এরকম কোনো বাধ্যবাধকতা দেওয়া নাই। বাট রেজিস্ট্রেশন করতে গেলে আপনি পাবেন না। যেমন ধরেন আমাদের অডিট ফার্মের কথা যদি বলি, সেম নামে যদি কেউ রেজিস্ট্রেশন চায়, আমার বাংলাদেশে কমন নাম আছে না কিছু কিছু, আব্দুর রহিম, ইয়েস স্যার। সেলিম নামে আছে, এরকম আছে না? এখন সে চাইলো, বললো যে আমি আমার নামে করতে চাই, আমার নাম হচ্ছে সেলিম, আমি সেলিমান কোম্পানি, দেখা গেলো সেলিমান কোম্পানির একটা ফার্ম আছে, আপনাকে দিবে না, বলবো যে সাথে তোমার এই মোহাম্মদের এমটা দিয়ে না, এম সেলিম অ্যান্ড কোম্পানি দাও। কারণ কি, একই নামে হয়ে গেলে কনফ্লিক্ট তৈরি হবে, এই জন্য দিবেন না। সেই জন্য যখন আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন যে কোনো জায়গায় তখন পারবেন, আদারওয়াইজ আপনি করলেন, চালালেন ব্যবসা। ওকে, what are the rules regarding the relationship between the partners as regard the management of business and their mutual rights? যখন পার্টনাররা নিজেদের ব্যবসাগুলো করছে চলমান, তখন তাদের মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হয়। কারণ কি, তাদের মধ্যে একটা রাইট আলাদা আলাদা ভাবে আছে। এক পার্টনার আরেক পার্টনারকে বদরেশন করবে না। ধরেন আপনি পার্টনার, আপনাকে বলা হয়েছে যে তুমি ডিডি বলা থাকলো, অথবা তারা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছে যে তুমি ফাইন্যান্স দেখবা, আমি ব্যাংকিং দেখব, তুমি এইচআর দেখবা, আমি মার্কেটিং দেখব। এগুলো হচ্ছে কি তার একটা রাইট, মানে সে অধিকার অধিকার প্রাপ্ত হলো যে আমি এটা দেখবো, সেই রেসপন্সিবিলিটিও নিল। এখন আপনি কদিন পর পরে গিয়ে তাকে পোক করেন যে আমিও তো পার্টনার, তুমি আমার কথা শুনবা না কেন, তুমি ওই লোককে নিবা না, তুমি ওই জায়গায় মার্কেটিং করতে যাবা না, তুমি ওইখানে গিয়ে সেল করবা না, আরে ওইটা তো
লোকের সাথে আমার ঝামেলা, তার সাথে তুমি কোনো ব্যবসা করবে না, এগুলো করা যাবে না। অর্থাৎ মিউচুয়াল রাইটস এবং ডিউটিস, এই অধিকার এবং দায়িত্বে আপনি নাক গলাতে পারবেন না। কারণ কি, সবারই একটা রেসপেক্ট আছে, এই মিউচুয়াল রেসপেক্টের জায়গায় যেন সবাই থাকে। এই জন্য আইনে বলেছে যে যে শর্তগুলো তোমাদের ডিডে থাকবে সেই শর্তগুলো পূরণ তোমরা নিজেদের মতো করেই করবা, কিন্তু একজন আরেকজনকে ডিস্টার্ব করবা না। এটা না লিখলেও, আইনে না বলা থাকলেও আমরা পালন করতাম। এখন আইনে বলা আছে কেন? কারণ এইটা ঝামেলা হলে যেন আইনের রেফারেন্স দিয়ে আমি প্রবলেম সলভ করতে পারি। আপনি পার্টনারশিপ ব্যবসা করেন, দেখা গেল যে আপনি যে প্রোডাক্ট দিয়ে আপনারা মানে আপনার পার্টনাররা ব্যবসা করছেন, সিমিলার একটা প্রোডাক্ট এতদিন চীন থেকে আনতেন, আপনি নিজে নিজে এটা আবার পাকিস্তান থেকে আনা শুরু করেন। ধরেন আলু এতদিন চাইনিজ থেকে, চীন থেকে আনতেন, এখন আপনি ইন্ডিয়া থেকে আপনি আনছেন, এবং আপনি দেখছেন যে এই পার্টনাররা এই আলু বিক্রি করছে 22 টাকায়, আপনি 2 টাকা ডাম্পিং করে কমিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে এনে 20 টাকা বিক্রি করছেন। এইটা কিন্তু করা যাবে না। এইটা ওয়ান কাইন্ড অফ পার্সোনাল প্রফিট, যেটা আপনি এই ফার্মকে, একই ফার্মে আপনি তো ব্যবসাটা বোঝেন, আপনি জানেন, আপনি টেকনিক বুঝেন, আপনি কোথায় কি পাওয়া যায় সেগুলো জানেন, কিন্তু দেখা গেল যে এটা করতে গিয়ে আপনি আপনার পার্টনারদেরকে ডমিনেট করলেন, পার্টনারদেরকে ক্ষতিগ্রস্ত করলেন। এটা পার্টনারশিপে করা যাবে না। এখন এখানে অনেক কোয়েশ্চেন আছে যে আপনি আপনি বলতে পারেন যে ভাই তোমার সাথে তো ব্যবসা আমি ঠিকই করছি, অসুবিধা তো না, আমি আর একটা ব্যবসা করতে পারবো না কেন? ব্যবসা করতে তো আমাকে বাধা দেওয়া হয় নাই। হ্যাঁ, বাধা দেওয়া হয় নাই, কিন্তু আপনি যে ওয়েতে করছেন দ্যাট ইজ নট রাইট ওয়ে। তাহলে পার্টনারশিপ ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি অন্য ব্যবসা করেন না, অসুবিধা নেই। আপনি আলু, এখানে আলু হচ্ছে, ওখানে পেঁয়াজ করেন। অথবা এই ফার্মের, অর্থাৎ এই ফার্মের একটা অফিস আছে, সেই অফিস আপনি আবার ভাড়া দিলেন, বাকি পার্টনারদেরকে বললেন না। আপনার বাকি পার্টনার দেখলো প্রতিদিন 2 জন লোক এখানে আসে, এসে অফিস করে, ওই আমাদের যে পার্টনার আছে তার রুমে বসেই অফিস টফিস করে, তারা ভাড়াও দেয়। এইটাও করা যাবে না। এইগুলো হচ্ছে মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে করা যাবে না। প্রত্যেকটা টার্মস এন্ড কন্ডিশনস যেটা ডিটে বলা আছে সেটা মেনে চলাটা তাদের রাইট। ওকে, আচ্ছা, আমরা জানি যে পার্টনারশিপে এই যে ডিডটা লিখিত এবং মৌখিক দুটোই হতে পারে। তো স্বাভাবিকভাবেই সকল কিছু, আমরা যখন কোনো ব্যবসা পরিচালনা করি, আমরা কি সকল কিছুই কি আমাদের মেমোরেন্ডাম আর্টিকেলসে অথবা আমাদের যে পার্টনারশিপ ডিড আছে সেটার মধ্যে লিখতে পারি? এমনও তো হতে পারে যে আমি লেখার পরে প্রবলেমটা অ্যারাইজ হয়েছে, ততদিন আমার ডিড তৈরি হয়েছে বা আমার মেমোরেন্ডাম আর্টিকেলস তৈরি হয়েছে। হতে পারে না? কোম্পানিতে তো নিত্য নতুন ভাবে নতুন নতুন প্রবলেম তৈরি হয়, নতুন নতুন পলিসি তৈরি করে, তাই তো হয়। স্যার। তাহলে যেহেতু পার্টনারশিপ বিজনেসে ডিডটা লিখিত হয় না, সরি ডিডটা কি বলে, এই যে আহ, মানে লিখিত অথবা মৌখিক হতে পারে, তাদের এগ্রিমেন্ট গুলো, তাদের কন্ডিশনস গুলো, প্রফিট রেশিও গুলো, স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যায় যে প্রবলেম যেগুলো অ্যারাইজ হয় সেই প্রবলেম গুলো সলভ করার জন্য তারা ডিডে খুঁজে পায় না। তখন তো কি করবে? তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করবে। অনেক সময় কি হয়, ওই ডিডের মধ্যে বলা থাকে না যে আমি এই দায়িত্ব পালন করব, তুমি এই দায়িত্ব পালন করবে। তখন এটা কি হয়, কাজের দ্বারা অনেক সময় তাদের অথরিটি ক্রিয়েট হয়। কাজের দ্বারা কিরকম, একটা ফার্মে 2 জন ব্যক্তি, একজন ইঞ্জিনিয়ার আর একজন অ্যাকাউন্টেন্ট। ইঞ্জিনিয়ার যদি অ্যাকাউন্টেন্টের কাজ করে আর অ্যাকাউন্টেন্ট যদি ইঞ্জিনিয়ারের কাজ করে, তাহলে ওই ব্যবসা কি হবে আপনারা বুঝতে পারছেন। তাহলে ইউজুয়ালি কি হবে, যিনি ইঞ্জিনিয়ার তিনি টেকনিক্যাল সাইড গুলো দেখবেন, যিনি অ্যাকাউন্টেন্ট তিনি ফাইন্যান্স অ্যাকাউন্টস সাইড গুলো দেখবেন। এগুলো কাজের দ্বারা হয়। এটা আগে থেকে ডিডে বলা না থাকলেও কিন্তু পরবর্তীতে তাদের ইমপ্লাইড অথরিটি হিসাবে তারা তৈরি করে নিতে পারে। এবং এটাও যে রিটার্ন হবে এমন কোনো কথা নাই, মুখে মুখে বললেও কিন্তু চলবে। যেমন ধরেন আমাদের ফার্মে আমরা 5 জন পার্টনার আছি, এই 5 জন পার্টনারের যে স্টুডেন্ট আছে, স্টাফ আছে, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো চালাই আমি, এই জন্য আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টনার। হোয়ারাজ আমার এই অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টনারশিপের কোনো ডকুমেন্ট নাই, কিন্তু এভরি পার্টনার ইনক্লুডিং মি, অল 5 পার্টনার্স নো আই এম দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টনার। একটা হিউম্যান রিসোর্স পলিসি আমি করেছি, এটা আমি যদি সার্কুলেট করে দেই, এটা মিন করবে যে এটা ফার্মের এইচআর পলিসি। আমি কোনো একটা স্টুডেন্টকে যদি শোকজ লেটার দেই, সেই স্টুডেন্ট যদি আমার নাও হয়, আমার আরেক পার্টনারে হয়, তাহলে এটা মিন করবে যে এটা উনিই দিয়েছে। দিস ইজ ইমপ্লাইড অথরিটি। আর এক্সপ্রেসটা কি, সেটা লিখিত আছে। হোয়াট আর দ্য লিমিটেশনস অফ এ পার্টনার ইন কেস অফ ইমপ্লাইড অথরিটি? সাবমিশন অফ এ ডিসপিউট রিলেটিভ, এই যে ইমপ্লাইড মানে কাজের দ্বারা যেটা হয়, এই ক্ষেত্রে মেইন প্রবলেম হয় যেহেতু রিটেন থাকে না,
তখন ডিসপিউট যেগুলো হয় সেই ডিসপিউট গুলো সলভ করাটা খুব টাফ। যেমন ধরেন আমার কাছে লেখা নাই কিন্তু ঝামেলা হলো, আমি এখন কোথায় যাব? আমি শুরুতে বলে আসছিলাম যে ডিড যদি করা না হয় তাহলে আপনি একজনকে সাক্ষী রাখেন, বলেছিলাম না? Yes, sir. মনে আছে কিনা আপনাদের? বলেছিলাম। কেন বলেছিলাম সাক্ষী রাখতে হবে? কারণ আমরা তো ফেরেশতা না, আমরা ভুলেও তো যেতে পারি। যে কি আলোচনা করেছিলাম, একজন সাক্ষী রাখলে কি হবে? যে এক পক্ষ বলতে পারবে না যে তুমি এটা বলো নাই। এই একই রকম ভাবে ইমপ্লয়েড অথরিটিতে যখন কোনো প্রবলেম হয় তখন এটা আরবিট্রেশনে চলে যেতে পারে, সালিসির পর্যায়ে চলে যেতে পারে। সেই জন্য ইমপ্লয়েড অথরিটি থেকে কিন্তু এক্সপ্রেস অথরিটি বেটার। তুমি সবকিছু পার্টনারশিপ ডিট লিখে দাও, বেটার। এরপরে ধরেন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন। হ্যাঁ বলেন। ইমপ্লয়েড অথরিটি তার মানে কি সাক্ষী, যে ওটার বোঝা যাচ্ছে? না না, সাক্ষী না, ইমপ্লয়েড মানে কাজের দ্বারা, লিখিত নাই। আমরা এক সময় বলি না যে আজকে থেকে তুমি এটা করো। ও আচ্ছা, খুশি। সকালে ঘুম থেকে উঠে আমার ওয়াইফকে আমি বললাম যে আজকে বাজারটা তুমি করো। বাজার করার দায়িত্ব তো সাধারণত ঘরের কর্তারই থাকে। আমি আজকে তাকে বললাম, সে রাজি হলো। এটা ইমপ্লাইড, অর্থাৎ কাজের দ্বারা ঘটিত হওয়া কোনো দায়িত্ব। ওকে, আপনি এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন, পারবেন? লিখিত না থাকলে পারবেন। পার্টনারশিপে কিন্তু যায়, কিন্তু সেটা কিন্তু লিখিত থাকতেই হয়। সেটা আপনার এগ্রিমেন্টে না থাকলেও দুইজনের পার্টনারশিপের পার্টনারদের দুইজনের একটা কনসেন্ট ডকুমেন্ট কিন্তু দিতে হয়। কিন্তু ব্যাংক কিন্তু ওপেন করবে না। ব্যাংক প্রথমে কিন্তু ডিডি দেখবে, কারণ ব্যাংকের কাছে শর্তই হচ্ছে ব্যাংক যে পলিসিটা সেট করেছে, তাদের ওন পলিসি, সেখানে সেট করা আছে যে পার্টনারশিপের ক্ষেত্রে ডিড ইজ মাস্ট। এখন পার্টনারশিপে ধরেন ডিড আছে এবং পার্টনারশিপ ডিডে বলা আছে যে ব্যাংক অ্যাকাউন্ট ক্যান বি ওপেনড। বলা নাই যে এটা সিঙ্গেল করা যাবে নাকি পার্টনাররা মিলে করতে পারবে। এটা বাই ডিফল্ট যদি এগ্রিমেন্টে বলা থাকে ব্যাংক অ্যাকাউন্ট ক্যান বি ওপেন, তাহলে এটা ফার্মের নামে হবে এবং পার্টনাররা যারা আছেন তাদের স্বাক্ষর থাকতে হবে। যদি আপনার লিখিত না থাকে তখন কি হবে? আপনি চাইলে একটা পার্টনারশিপ ফার্মে কিন্তু ফার্মের নামে অ্যাকাউন্ট হবে, কিন্তু অপারেট কিন্তু চাইলে আলাদা আলাদা ব্যক্তিও করতে পারে। এটা জানেন কিনা কেউ? 5 জন পার্টনারের 5টা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, তারা সিঙ্গেল সিঙ্গেল অপারেট করতে পারে। এটা জানেন? নো স্যার। জানেন না? এটা করা যায় এবং এইটার জন্য তাদের ডিডে থাকতে হয়। যদি ডিডে না থাকে, আপনি পরবর্তীতে যদি সিদ্ধান্ত নেন যে আমরা ডিডে লিখি নাই কিন্তু এখন আমরা 5 জন আলাদা আলাদা অ্যাকাউন্ট ওপেন নিজ নিজ নামে, নিজ নিজ নামে না মানে ফার্মের নামই, বাট অপারেট আমি করতে পারবো, সেটা পারবেন না, কারণ ডিডে নাই। কিছু কিছু বিষয় গুরুত্বপূর্ণ যেগুলো ডিডে থাকতে হয়, তার মধ্যে এটা একটা। কিন্তু আপনারা ভবিষ্যতে যদি কোনোদিন পার্টনারশিপ ব্যবসা করেন এবং ডিড করেন তখন এই বিষয়গুলো মাথায় রাখবেন। ওকে, তো কম্প্রোমাইজ এগুলো অর পরে রিলিঙ্কুইশ আপডেট অর করা অ্যাভয়েড যাবে এনি না? ক্লেম। হ্যাঁ, ডিড তো আপনি যে কোনো সময় রিকনস্টিটিউট করতে পারেন, সময় করতে পারেন, বাট ডিডটা করে আসতে হবে আপনাকে। সেপারেট ডিসিশন আর ডিড এটা কিন্তু আলাদা জিনিস। যেমন ধরেন কোম্পানি শুরুতে কি করে, কি ডকুমেন্ট তৈরি করে প্রতিষ্ঠান চালানোর জন্য? এমওএ, বলেছিলাম এমওএ আপনাদেরকে। স্যার, না, এমওএ করে এমওএ না, এমওএ মেমোরান্ডাম, পরিচালনার জন্য। না 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 না, এমওএ কিন্তু এমওএ স্যার, কম। আর্টিকেলস। হ্যাঁ বলছি, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন স্যার। মেমোরেন্ডাম হচ্ছে গঠন। তার মানে কি, কোম্পানি হলো, এমওএ কাজ শেষ। থাকতে হবে সারা জীবন, গোয়িং কনসার্ন যেহেতু সারা জীবন থাকতে হবে, কিন্তু ওটা পরিচালনার জন্য না, পরিচালনার জন্য হচ্ছে আর্টিকেলস। তার মানে আর্টিকেলস অ্যাসোসিয়েশন থাকে। এখন আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন একটা কোম্পানি চালানো সব থাকে। আপনি কোন আর্টিকেলস এ পেজ নেচার কিভাবে লোক নিবে, কিভাবে লোক তাড়াবে, কোথাও দেখেছেন? না স্যার। আপনি মার্কেটিং পলিসি দেখেছেন, প্রকিউরমেন্ট পলিসি দেখেছেন, ক্যাশ ম্যানেজমেন্ট পলিসি দেখেছেন, ইনভেন্টরি পলিসি দেখেছেন আর্টিকেলসে থাকে? না স্যার। না। তাহলে এগুলো কখন হয়? এগুলো অপারেশন চলাকালীন হয়। একইভাবে যখন আপনি পার্টনারশিপ ডিডে কোনো কিছু পাবেন না, তাহলে কোম্পানি প্রতিষ্ঠানটি চালানোর জন্য আপনি বিভিন্ন সময় পলিসি সেট করবেন না? সেই পলিসিগুলো আপনি ডিডের মধ্যে থেকে না করলে চলবে, ডিডের জায়গায়। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা ডিডে থাকতে হবে, তার মধ্যে একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের ইস্যুটা। আদারওয়াইজ ব্যাংক একসেপ্ট করবে না। সেটাই বললাম। তাহলে কি হবে যদি আপনার ডিডে বলা না থাকে? আপনাকে ডিডটা রিকনস্টিটিউট করতে হবে। এবার বুঝতে পেরেছেন তো? মানে স্যার ইয়েস স্যার। 5 জনের 5টা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, ওইটা আলাদা করে আমার থাকা লাগবে, এটাই তো স্যার?
হ্যাঁ, ডিডে থাকা লাগবে, রাইট। আচ্ছা, ফার্মে কোনো ধরনের যদি আপনি কম্প্রোমাইজ করতে, এই ধরেন এই কম্প্রোমাইজের বিষয়টা কি, আপনি বলেছেন ডিডের মধ্যে যে আমি 20% নিব প্রফিটের, একজন বলেছে 30%, একজন বলেছে 50%, আপনারা এগ্রি করেছেন 20, 30, 50। এখন আপনি কোন একটা বছরে বললেন যে ভাই আমি 20%-এর মধ্যে 5% কোম্পানিতে ফার্মে রেখে দিতে চাই, থাকুক না, ফার্ম বড় হবে, এটা কিন্তু আপনি পারবেন না। যদি আপনার ওই এই এই জাতীয় যে অথরিটি গুলো আছে, আপনার ওই পার্টনারদেরকে মানতে হবে। এই দায়িত্ব আপনি যে করবেন, এইটা যদি লিখিত না থাকে তাহলে হবে না। এই জাতীয় দায়িত্ব এগুলোকে কিন্তু এক্সপ্রেস করে নিতে হবে, মানে লিখিত করে নিতে হবে। সেটা ডিডে করতে হবে, নট নেসারি। এইটা আপনি চাইলে মাঝখানেও কিন্তু ডিসিশন নিতে পারবেন। কারণ কি জানেন, আপনি যখন বলেছেন 20%, 50% আর 30%, আপনি তো বছর শেষে যখন হিসাবটা ক্লোজ করেন তখন আপনার প্রফিট রেশিও কিন্তু এই রেশিওতেই প্রথমে ক্যালকুলেশনটা হয়। তাহলে একজনের পাচ্ছে 20 টাকা, একজন পাচ্ছে 30 টাকা, আর একজন পাচ্ছে 50 টাকা। বাকিরা যদি 30 এবং 50 নিয়ে যায়, আপনি কিন্তু 20 নিতে বাধ্য। কারণ কি, বাকিরা তো এগ্রি করে নাই। বাকিরা যদি এগ্রি করে ঠিক আছে তুমি 5% দিতে চাও দাও, তখনই সম্ভব। তাহলে সেইটা কিন্তু বুকে বললে হয় না, ইট উইল বি এক্সপ্রেসড। আরো আছে, লিখিত করতে হয় এরকম একটা ইমপ্লাইড অথরিটি, যেটা কার্যকরী থাকে না। আপনি যদি কোনো মামলা ফার্মের হয়ে উইথড্র করতে চান অথবা ফাইল করতে চান, ওই যে আমি বলেছিলাম যে কোর্টে যাবেন, কোর্ট তো প্রথমেই জানতে চাইবে তোমার লিখিত কি আছে। তাহলে কিছু কিছু জিনিস আমরা দেখলাম যে এগুলো আসলে এক্সপ্রেস অথরিটি তৈরি করতে হয়, লিখিত আকারে তৈরি করতে হয়, সেগুলো হচ্ছে এগুলা। হোয়াট আর দ্য রুলস রিগার্ডিং দ্য অল্টারেশন অফ অথরিটি? শোনেন, পার্টনাররা এই ফার্মের বোর্ড অফ ডিরেক্টরসরা একটা কোম্পানি কিন্তু সব না। এগ্রি অর ডিসএগ্রি? ইয়েস স্যার। কি বাকিরা? এগ্রিড স্যার। স্যার আরেকবার বলা যাবে? যাবে। পার্টনাররা একটা পার্টনারশিপ ফার্মের সব, কোম্পানির ডাইরেক্টররা একটা কোম্পানির সব না। বোঝা গেল না বোধহয়, না? একটা পার্টনারশিপ ফার্মের প্রত্যেকটা পার্টনার ওই কোম্পানির মালিক, কিন্তু প্রত্যেকটা বোর্ড অফ ডিরেক্টরস কিন্তু পুরো কোম্পানির মালিক না। জি স্যার। পুরো কোম্পানির মালিক কারা? অর্ডিনারি সামিহা, শেয়ার হোল্ডার স্যার। রাইট। তাদের থেকেই কিন্তু ডাইরেক্টর হয়। এর পাশাপাশি আরো কিছু ডাইরেক্টর আছে যারা শেয়ার হোল্ডার না, যেমন অল্টারনেটিভ ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, তারা কিন্তু কোম্পানির শেয়ার হোল্ডার না, নাও হতে পারে আর কি। তাহলে বোর্ড কয়েক মালিক মাত্র, আর পার্টনারশিপের সকল পার্টনাররাই কিন্তু এই পার্টনারশিপ ফার্মের মালিক। তাহলে পার্টনারশিপ ফার্মের মালিকরা যদি কোনো অথরিটি নিজের দায়িত্ব থেকে নেয়, তাহলে দে ক্যান অল্টার ইট, পারি না? ইয়েস স্যার। না স্যার, মনে হয় সামিহা, বোর্ড অফ ডিরেক্টরই করা লাগে। না না না, বোর্ড অফ ডিরেক্টরস এখানে আসবে না। পার্টনারশিপ মধ্যে বোর্ড অফ ডিরেক্টরস থাকে না, পার্টনারশিপ ফার্মে পার্টনাররাই থাকে। সামিয়া, আপনি আর আমি একটা, আপনি আমি আর একজন, ধরেন কার নাম বলবো, ধরেন অভিষেক, এই তিনজন একটা পার্টনারশিপ ফার্মের মালিক। তাহলে এই তিনটা ব্যক্তি এই ফার্মের হোল ক্ষমতা রাখি, পরিচালনা করা, প্রফিট নেওয়া, সবই ক্ষমতা আমরা তিনজন রাখি, ঠিক তো? জি স্যার। ওকে। এখন আমি এবং অভিষেক একইভাবে আবার একটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস। তাহলে আমরা কি ওই প্রতিষ্ঠানের, যেখানে আমরা বোর্ড অফ ডিরেক্টরস, তারা কি ওই কোম্পানির সকল ক্ষমতা ভোগ করতে পারি? স্যার। শোনেন, আমি যখন কোনো প্রশ্ন করব, একটু বুদ্ধি, একটু ট্রিক খাটিয়ে প্রশ্ন করব। আপনাদের উচিত ছিল বলা যে স্যার যদি আপনারা ওই কোম্পানির শুধু তিনজন শেয়ার হোল্ডার হন, তাহলেই আপনারা ওই কোম্পানির সর্বময় ক্ষমতার অধিকারী, এইটা তো বলতে পারতেন। কে?
স্যার আপনি তো স্যার প্রথমে কিন্তু বলছিলেন কি এই ইয়েস তো অর নো? বিষয় কি কি বলেছি? না না, আমি এইখানে প্রশ্নটার সময় ইয়েস অর নো বলি নাই। আমি প্রশ্ন করেছি যে আমরা তিনজন ব্যক্তি একটা কোম্পানির ডাইরেক্টর, তাহলে আমরা কি ওই কোম্পানির পুরোটার মালিক? আপনারা বলেছেন নো। আপনাদের বলা উচিত ছিল যে ইফ উই আর দ্য অনলি শেয়ার হোল্ডার্স, দেয়ার ইজ নো মোর শেয়ার হোল্ডার্স ইন দ্যাট কোম্পানি, সেক্ষেত্রে আমরা সর্বময় ক্ষমতার অধিকার, এইটুকু বলা দরকার ছিল। স্যার আমিও চিন্তা আমি করতেছিলাম তো স্যার এটা বলি নাই। পাবলিক লিমিটেড কোম্পানি সেন্সে স্যার। হ্যাঁ, সেটাই তো করবেন। কিন্তু আমি যখন করব প্রশ্ন, আমি একটু ফাঁক, একটু গলদ, একটু ট্রিক, এসব চিন্তা করেই করবো, কারণ আপনাদের কিন্তু এইভাবেই করবে। পরীক্ষার প্রশ্ন যখন করবে না, খুব সহজ মনে হবে, কিন্তু ভিতরে যে একটা ঝামেলা আছে এটা বের করতে হবে আপনাদেরকে। বুঝতে পারছেন ফজলে করিম সাহেব? যাই হোক, আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ, আমরা তিনজন হচ্ছে একটা পাবলিক লিমিটেড কোম্পানি ডিরেক্টর, তাহলে আমরা কিন্তু ওই কোম্পানিটার মালিক, সর্বময় মালিক নই, কারণ এখানে আরো শেয়ার হোল্ডার আছে। তো আমি বোর্ড অফ ডিরেক্টরস হিসেবে যে ক্ষমতাটা মানে ইউজ করব, তার থেকে অনেক বেশি ক্ষমতা আমি ব্যবহার করতে পারবো পার্টনারশিপে, ঠিক না? ইয়েস স্যার। আচ্ছা, এবার এক্সাম্পল দিয়ে বলি। আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা সেটারও একটা পরীক্ষা হয়ে যাবে। একটা ব্যাংক, ব্যাংক তো অবশ্যই প্রাইভেট লিমিটেড কোম্পানি না? পাবলিক লিমিটেড স্যার। ভেরি গুড। কোন ব্যাংক কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে বাংলাদেশে নাই, এবং করাও যায় না, কারণ ব্যাংকের যে রুলস এন্ড রেগুলেশন, সেখানে শর্তই হচ্ছে পাবলিক হতে হবে। পরে লিস্টিং হইলো কি হইলো না সেটা পরের ইস্যু। আচ্ছা, একটা ব্যাংক, দেখেছেন শর্ট মেমোরি লস, আমি যদি কি আলোচনা করতে গিয়েছি ভুলে গেছে, বয়স হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, যদি এটা মনে না পড়ে তো আমি তো আর চুপ করে বসে থাকবো না, আমি আগে। আচ্ছা, ধরেন একটা আহ, ও হ্যাঁ, মনে পড়েছে। একটা ব্যাংকের একজন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ হয়েছে, ঠিক আছে? ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ হওয়ার কাজটা ইনিশিয়ালি কারা করে বলেন তো? ব্যাংকের কোন অথরিটি? ব্যাংকের তো অনেক অথরিটি, যেমন বোর্ড অফ ডিরেক্টরস একটা অথরিটি, শেয়ার হোল্ডার একটা অথরিটি, ম্যানেজমেন্ট একটা অথরিটি, অর্থাৎ কোম্পানিতে যে হেড অফ হেড অফ দ্য ডিপার্টমেন্টস আছে না, তারাও কিন্তু একটা অথরিটি। আপনারা দেখবেন যে ব্যাংকে যে লোন পাস হয়, সব লোন কিন্তু ডাইরেক্টররা পাস করে না, ডিপার্টমেন্ট থেকেও কিছু কিছু লোন পাস হয়ে যায়। এটা স্ল্যাব করা থাকে যে 50 লক্ষ পর্যন্ত ব্রাঞ্চ করতে পারবে, 50 লক্ষ 1 টাকা থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত। কি বলে, সিআরএম একটা ডিপার্টমেন্ট আছে, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, তারা করতে পারবে, এরকম বলা থাকে। তো সেটা আবার বোর্ড অফ ডিরেক্টরস এই অথরিটি দেয়। এখন একজন এমডি নিয়োগটা ব্যাংক প্রথমে কোন অথরিটির মাধ্যমে করে? বোর্ড ম্যানেজমেন্টে? অফ ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টর স্যার। ইনিশিয়ালি এক্স্যাক্টলি। বোর্ডের থেকে আসে, ফাইনাল অ্যাপ্রুভালটা বাংলাদেশ ব্যাংক দেয়। আচ্ছা, এটা এখানে শেষ হয়ে যাবে না। তিনটা ব্যাংকের ক্ষেত্রে বা এনবিএফ এর ক্ষেত্রে তিনটা স্ল্যাব আছে। এক, বোর্ড থেকে প্রথমে একটা কনসেন্ট দেওয়া হবে যে না, আমরা তাকে বোর্ড অফ কি বলে, আমরা তাকে নিয়োগ করছি, সাবজেক্ট টু, ব্যাংক কিন্তু চাইলে যে কাউকে নিয়োগ দিতে পারে না, সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ বাংলাদেশ ব্যাংক অ্যান্ড, দেখেন খেয়াল করেন কথাটা, অ্যান্ড শেয়ার শেয়ার হোল্ডার। হোল্ডার্স অফ দ্য কোম্পানি। কারণ কোম্পানি আইনে বলা আছে ম্যানেজিং ডিরেক্টরের কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টটা শেয়ার হোল্ডাররা করবে, ঠিক আছে? তার মানে হলো বোর্ড কি করলো, অ্যাপয়েন্টমেন্ট দিল, বাংলাদেশ ব্যাংক এনওসি দিল, আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন তাকে, অ্যাপয়েন্টমেন্ট লেটার, তিনি জয়েনও করলো। এরপরে কিন্তু এজিএম এ, পরবর্তী এজিএম এ তার অ্যাপ্রুভালটা বা ফাইনাল অ্যাপ্রুভালটা এজিএম থেকে নিতে হবে। আমি এটা বলেছিলাম আপনাদেরকে যে অনেক কোম্পানিকে আমরা দেখেছি, পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি, যাই বলি, দেখেছি এজিএম এই জিনিসটা আনে না, এটা ভুলে আনেন না। কারণ এজিএম এর জন্য নোটিশ আমরা বাজারে দেখতে পাই, যে কোনো নোটিশ আপনি যদি সার্চ করেন, সার্চ আপনি গুগলে দেন নোটিশ অফ এজিএম, আপনি কোথাও ম্যানেজিং ডিরেক্টরের এই এজেন্ডাতে পাবেন না, বিকজ এটা রেগুলার এজেন্ডা না। কোন কোম্পানি 5 বছর পরে করে, কোন কোম্পানি 3 বছর পরে করে, ব্যাংকের ক্ষেত্রে 3 বছর।
3 বছর পরে করে। এখন বাংলাদেশ ব্যাংক যদি 1 বছর দিতে পারে, কিন্তু যাই দিক না কেন আপনি যখনই এমডি নিয়োগ করবেন এজিএম এ, সাবসিকুয়েন্ট এজিএম এটা পাস করে নিতে হবে। তো যেটা আমি বলছিলাম যে এই যে অথরিটিটা শেয়ার হোল্ডার, এই কি বলে, পার্টনারশিপ ব্যবসায় পার্টনারদের জন্য ইজি। কারণ পার্টনারশিপ ব্যবসায় দেখা যায় যারা পার্টনার আছে, যদি তারা অ্যাক্টিভ পার্টনার, পার্টনারে তো আবার কতগুলো ক্লাসিফিকেশন আমি দেখিয়ে আসছি আপনাদেরকে, অ্যাক্টিভ, স্লিপিং বা নমিনাল, সাব পার্টনার। আমরা সাব পার্টনার বা অ্যাক্টিভ নমিনাল পার্টনার নিয়ে আলোচনা করছি না, আমরা ধরে নিচ্ছি সবাই অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ পার্টনারের ক্ষেত্রে এটা সহজ, কিন্তু বোর্ডে এটা সহজ না। বোর্ডের অনেক কিছু থাকে যেটা এজিএম এ করা হয় বা শেয়ার হোল্ডারদের, এবং শেয়ার হোল্ডাররা যদি কোনো কারণে বাগড়া দেয় যে না আপনাদের অ্যাকসেপ্টেন্স এই অ্যাপয়েন্টমেন্ট আমি মানলাম না, বিপদ আছে। তবে সেটা একটা সুবিধাও আছে যে আপনি এতদিন ধরে যা করেছেন সেইটা বাতিল হবে না, যেদিন এজিএম সেই দিন থেকে পদ এইটা অ্যাপয়েন্টমেন্টটা বাতিল হবে, এই সুযোগটা আছে। বাট ইউজুয়ালি বা প্র্যাকটিক্যালি কোনোটাই আমরা এরকম দেখি না, কারণ বোর্ডের উপরে তারা যেহেতু বোর্ডকে দায়িত্ব দিয়েছিল, সুতরাং তারা বোর্ডের এই কর্তৃত্বকে বা এই ডিসিশনকে তারা রেসপেক্ট করে। তাহলে আমি যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে এই যে অল্টারেশন অফ অথরিটি, অর্থাৎ আপনাকে আমি ফাইন্যান্সের দায়িত্ব দিয়েছি, ইট ক্যান বি চেঞ্জড এট এনি টাইম বাই দ্য কনসেন্ট অফ দ্য পার্টনার্স। পসিবল কি না? ইয়েস স্যার। পসিবল। কিন্তু কোনো এমডি কে যদি শেয়ার হোল্ডাররা যদি অ্যাপয়েন্টমেন্ট ফাইনাল করে দেয়, তার পরবর্তী বোর্ড মিটিংয়ে এই এমডি কে ডিএমডি পদে ফেরত আনতে পারবে বোর্ড? বোর্ড পারবে না স্যার। কেন পারবে না? লজিকটা কি? তো শেয়ার হোল্ডাররা যেটা অ্যাক্টিভ করে সেটা তো আর বোর্ড হচ্ছে চেঞ্জ করতে পারে না। করতে পারে না, কারণ শেয়ার হোল্ডার হচ্ছে বড়, সেই জন্য পারে না। পার্টনারশিপে যে কোনো সময় অথরিটি চেঞ্জ করা যায়, কারণ পার্টনারে সব এট এনি টাইম। লেখেন আপনারা, দ্য এক্সপ্রেস অর ইমপ্লাইড অথরিটি অফ এ পার্টনার মে বি অল্টার্ড, এক্সটেন্ডেড অর রেস্ট্রিক্টেড বাই এগ্রিমেন্ট বিটুইন দ্য পার্টনার্স এট এনি টাইম। করতে পারে। এখানে আর কোনো স্ল্যাবে কোনো আর অথরিটি নাই, এই কারণে পারে। এরপরে হচ্ছে এই অথরিটি ইন ইমার্জেন্সিটা কি? পার্টনারশিপ ব্যবসায় দুজন পার্টনার, এই দুজনের মধ্যে একজন বিদেশ গেল, কমিউনিকেশন করা যাচ্ছে না ওভার টেলিফোন, ইমেইল, অন্য কোনো মাধ্যমে, তখন আরেকজন কিন্তু অটোমেটিক বা বাই ডিফল্ট ওই কাজের সে অথরিটি হয়ে যায়। যেমন আমাদের সিএ ফার্মে পার্টনারদের মধ্যে একজন পার্টনার থাকে ম্যানেজিং পার্টনার। আমরা দুইজনই, ধরেন দুইজনই পার্টনার, আমরা দুইজনই একই ফুল টাইম ফার্মে বসি, তাহলে তাকে কেন আমি ম্যানেজিং পার্টনার বলছি? এই কারণে বলা হচ্ছে যে আমার কাছে যারা কোনো কিছু জানতে চাইবে, কোনো বিষয়ে জানতে চাইবে, তখন সে কাকে জিজ্ঞেস করবে? সে কি দুইজনকে জিজ্ঞেস করবে? এটা তার জন্য প্যারা, এই প্যারা তো কোনো অথরিটি নিবে না। সেই জন্য একজনকে সিলেক্ট করতে হয় ম্যানেজিং পার্টনার। এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রসঙ্গে, যে যদি এই পার্টনারশিপ ফার্মের যদি ব্রাঞ্চ হয় একের অধিক, তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চের কিন্তু একজন ব্রাঞ্চ ইনচার্জ হয়, একজন পার্টনার। কারণ ওই ব্রাঞ্চে কোনো চিঠি যদি দিতে হয়, তাহলে সে কাকে দিবে? সে তো বারবার এইটার জন্য ম্যানেজিং পার্টনারকে বদল করবে না, সে ওই ব্রাঞ্চের একজনকে সেট করে দিবে পার্টনারকে, যে তুমি হলো ব্রাঞ্চে, চিঠিটা তার কাছে যাবে। ওকে। পার্টনারদের অনেকগুলো অধিকার থাকে, ক্ষমতা থাকে, আর অনেকগুলো দায়িত্বও থাকে। শুধু ক্ষমতাই পেলো দায়িত্ব পেলো না তা তো হয় না। অধিকারের মধ্যে কি কি আছে? ব্যবসা পরিচালনা করা, মতামত প্রদান করা, কোনো কিছু ইন্সপেকশন করা, কোনো ডকুমেন্টে ঢোকা, কোনো ফটোকপি করে নিয়ে যাওয়া, এগুলো তাদের অধিকার। প্রফিটের অংশ পাওয়া, কোনো ক্যাপিটাল যদি দেয় এবং সেটা ইন্টারেস্ট বিয়ারিং হয় তাহলে সেটা ইন্টারেস্ট পাওয়া, বা লোন দিলে সেটা ইন্টারেস্ট পাওয়া, অ্যাডভান্স দিলে ইন্টারেস্ট পাওয়া, অ্যাপ্লিকেশন অফ প্রপার্টি অফ ফার্ম, ফার্মের যদি কোনো প্রপার্টি সে আনয়ন করে, আনে অথবা দেয়, সেটার সে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কোনো অ্যাপ্লিকেশন ড্র করতে পারে। তার নিজস্ব একটা অথরিটি আছে, পার্টনার্স অথরিটি, অর্থাৎ ওই যে ব্যাংক অ্যাকাউন্টে সাইন করা, এগ্রিমেন্টে সাইন করা, এগুলো হলো পার্টনার্স অথরিটি। তারপরে যে ইমার্জেন্সির কথা যেটা বললাম, পাওয়ার্স ইন অ্যান ইমার্জেন্সি, রিকনস্টিটিউট কি? ডিডের রিকনস্টিটিউশন করা, অফিসের রিকনস্টিটিউট করা, ব্রাঞ্চ বাড়ানো, এগুলো করতে পারে। ফার্মের যখন ডিজলভ হয় তখন তার অধিকার আছে সেখানে কন্ট্রিবিউট করা, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এরপরে হচ্ছে ডিউটি।
প্রথম ডিউটি বা প্রধান ডিউটি হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, এটা মনে রাখবেন। আপনি যখন আপনার পার্টনারকে রেসপেক্ট করবেন, যেরকম রেসপেক্ট আপনি আশা করেন সেই রকম রেসপেক্ট আপনাকে করতে হবে, তার প্রতি আপনার বিশ্বস্ততা থাকবে। আপনি পার্টনার নিলেন, প্রতিদিনই খালি সন্দেহ করেন যে এই এ না কিছু খেয়ে ফেললো, আমি যখন অফিসে থাকি না সে মনে হয় 1 কাপ চা বেশি খায়, এইটা চিন্তা করা যাবে না। আচ্ছা, যদি কোনো পেনাল্টি হয় তাহলে ওই পেনাল্টির ভাগ তাকেও দিতে হবে। সে বলবে যে পেনাল্টি হয়েছে পার্টনারের কারণে, আমি দিব না, এটা হবে না। ধরেন কোনো একটা পার্টনারের কারণে একটা ফাইন খেয়েছে কোনো একটা রেগুলেটরি অথরিটি থেকে, ফার্মের টাকা থেকে টাকা যাবে, তাকে বলতে পারবেন না ভাই তোমার দুষ্কর্ম তুমি করেছো, টাকা তুমি দিবে, এটা হবে না। এটা সবাই মিলেই ভাগ বটোয়ারা করতে হবে। যদি ফার্মটা লস করে তার রিমুনারেশন নাও নিতে পারে, নাও, এটা ডিউটি, সে নিবেই না। যদি এগ্রিমেন্টে বলা থাকে তাহলে সে হয়তো নিবে, কিন্তু এটা তাদের ডিউটি যে না আমি লস করেছি, আমি এখন এইটা রিমুনারেশন না নেই, পরে নিব না, লসের নেওয়া, ভাগ নেওয়া। আর বাকিগুলো তো অলরেডি আলোচনা করেছি, যেমন প্রাইভেট বেনিফিট নিবে না, সিক্রেট বেনিফিট নিয়ে, এগুলো আমরা আগেও আলোচনা করে আসছি। এবং পার্টনারশিপে যেহেতু সবাই হচ্ছে মালিক, তাদের লাইবিলিটি কিন্তু আনলিমিটেড। সে অল্প একটু লাইবিলিটি নিল, বাকিটুকু নিবে না, তাহলে কে নিবে? পার্টনারশিপ ফার্মে নিজের তো কোনো হাত পা চোখ কান নাই, মুখ নাই, নিতে হবে পার্টনারদেরকেই, এগুলো হচ্ছে তাদের দায়িত্ব। রিটায়ার্ড পার্টনার আর ডিসিজ পার্টনার, আমার মনে হয় এটা আলোচনা করার প্রয়োজন না, আপনারা বুঝেন রিটায়ার্ড পার্টনার কি বলেন তো? আচ্ছা, আপনাদের প্রসঙ্গক্রমে একটা জিনিস জিজ্ঞেস করি, কেউ জানেন কি না একটু জানার চেষ্টা করি। অডিট ফার্মগুলোতে কি কোনো রিটায়ারমেন্টের বয়স আছে, কেউ জানেন? মেবি নো স্যার। মনে হয় নাই স্যার। আমরা যখন এই আমরা কিসের ব্যবসা করি, প্রোডাক্টের, ল্যাপটপ বিক্রি করি আমরা অডিট ফার্মে, না স্যার, মাদার। কিসের ব্যবসা করি? স্যার নির্দেশে কোনো বয়স নাই তো, মৃত্যুর আগ পর্যন্ত করতে পারবে, জ্ঞান যতক্ষণ সক্ষম থাকবে। হ্যাঁ, না ঠিক আছে, বুঝলাম। আমরা কিসের ব্যবসা করি? স্যার ভিজিবল মেধার না ব্যবসা। ইনভিজিবল প্রোডাক্ট? ইনভিজিবল প্রোডাক্ট, তাই তো। আমরা মাথা বিক্রি করে খাই, আমাদেরকে বুদ্ধিজীবী বলে। স্বাধীনতা যুদ্ধ এক্সপার্টাইজ। হইলে আমাদেরকে মারলে বলবো যে, হ্যাঁ স্বাধীনতা যুদ্ধ এক্সপার্টাইজ হইলে আমরা মারা আছে। গেলে বলবো একটা বুদ্ধিজীবী মারা গেল নাকি। ইয়েস স্যার। ওকে, তো আমরা যারা বুদ্ধিজীবী তারা ভিজিবল কোনো প্রোডাক্টের ব্যবসা করছি না, ইনভিজিবল প্রোডাক্টের ব্যবসা করি। তা আমাদেরও তো একটা জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, বা আমরা তো একটা পর্যায়ে, এই যে আমাদের হার্ড ডিস্ক, মাথা কি আমাদের ব্রেন, এটা ক্ষয়ে যাচ্ছে না, এবং অন্যান্য অনেক মানুষের তুলনায় আমাদের মাথা কিন্তু দ্রুত ক্ষয় হয়, কারণ আমরা তো হাই স্ট্যান্ডার্ডের বুদ্ধি পরামর্শ দিই। 10 টাকায় চাল কিনে 11 টাকায় বিক্রি করতে হবে, এটা সিম্পল বুদ্ধি। কিন্তু আমরা তো এটা দিই না, আমরা দিই এই 10 টাকার চাল তুমি 2 টাকা খরচ আরো করো, করে 12 টাকা বানাও, তাহলে দেখবে তোমার এটা 15 টাকায় বিক্রি করতে পারবে। আর 10 টাকা এনে 11 টাকা বেচলে তুমি পাবা 10%, আর 12 টাকায় এনে 15 টাকায় বিক্রি করতে পারলে তুমি পাবা 25%। কথার কথা বললাম, তাহলে 25% বেটার, তুমি আরো 2 টাকা তাহলে খরচ করো। আমরা ওই বুদ্ধিটা দিই, তাহলে আমাদের ক্ষয় তো আর একটু বেশি হয়। তা আমাদের তো একটা বয়স থাকা উচিত ছিল নাকি? আপনারা কি বলেন না স্যার, কেন আপনাদের ক্ষয় হলে হবে তো কি হয়েছে স্যার, সার্টিফিকেট তো আছে, সার্টিফিকেটে কি সব? আ- আমি কি মতিঝিলে রাস্তায় বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড়িয়ে বা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে দাঁড়িয়ে বলি ভাই আই হ্যাভ এ সার্টিফিকেট, এই সার্টিফিকেটের জোরে আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে সার্ভিস দিব, এটা বললে কি আপনার কাছে সার্ভিস নিতে আসবে? সব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কি সার্ভিস দিতে পারে? চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের মধ্যে কি কেউ নাই যিনি আনসাউন্ড মাইন্ড? আছে, সবই আছে। সুতরাং এটার একটা বয়স থাকলে থাকা যেত, বাট আইসিএবি থেকে এরকম কোনো নির্দেশনা নাই। দ্যাটস ওয়াই আমাদের দেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা মৃত্যুর আগ পর্যন্তই কাজ করে যায়, এবং বেনিফিট মৃত্যুর পরেও পায়, কি জানি হাতি মূল্যেও লাখ টাকার মতো। কারণ ওই যে পার্টনারশিপ বিজনেসে ছিল, সেখানে এগ্রিমেন্টে বলা ছিল যে আমি মৃত্যুর পরে আমার পরবর্তী প্রজন্ম এই ফার্ম থেকে এই অংশ পাবে, এবং পায়। আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক ফার্ম থেকে তার পরিবার বর্গ অনেক বছর ধরে বেনিফিট পেয়ে আসছে পেনশনের মতো। তবে বাংলাদেশে একটা ফার্ম আছে যেখানে পার্টনারশিপ ফার্ম, যেখানে কিন্তু রিটায়ারমেন্টের বয়স আছে, একটা মাত্র ফার্ম। জানতে ইচ্ছা করে? স্যার না, আপনাদের আগ্রহ নাই, আগ্রহ না থাকলে জানাবো।
আছে আগাই। স্যার, আছে স্যার। এটা হচ্ছে রহমান হক, কেপিএমজি। যেটা আমরা, আমার জীবদ্দশায় আমি অনেক পার্টনারকে দেখেছি রিটায়ারমেন্টে বয়সের কারণে, অনেক না, কয়েকজনকে দেখেছি আমি রিটায়ারমেন্ট চলে গেছে। হাফিজ স্যার ছিলেন, অনেক কয়েকজনকেই আমি চিনি আর কি। আমার সৌভাগ্য যে আমি তাদের মতো স্যারদেরকে দেখতে পেরেছি, তাদের কথা শুনতে পেরেছি। ডায়নামিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমাদের এই দেশে এমজে আবেদিন মারা যান নাই এখন পর্যন্ত, আপনার নাম শুনেছেন এমজে আবেদিন অ্যান্ড কোম্পানি, অনেকের নাম আপনারা শোনেন নাই হয়তো। এখনো আছে আব্দুল হালিম গজনবী স্যার, এরকম বড় বড় স্যার মেধাবী মেধাবী এক্সেলেন্ট এক্সেলেন্ট নাম শুনেছেন না? স্যার ইয়াসিন স্যার নামে একজন আছে মনে হয়। সেটা আমাদের কন্টেম্পোরারি। ইয়াসিন ভাই 2007-এ পাশ করেছেন, আমি 2009-এ পাশ করেছি, আমাদের সমসাময়িক। ইয়াসিন ভাই আমার সিনিয়র, কাছাকাছি সময় আমরা পাশ করেছি। বাট আমি আপনাকে যাদের থেকে কথা লাগে না বলছি স্যার, তাদের, হ্যাঁ দেখে মনে হয় না আপনি হতো লেভেলের। আপনাকে দেখে মনে হয় আপনি কয়েকদিন আগে পাস করছেন এরকম। আপনার হ্যাঁ স্যার। হ্যাঁ, অনেকে বলে, বাট এখন একটু বয়স্ক বয়স্ক লাগে, এখন তো 45 হয়ে গেছে, অলমোস্ট 44 আই এম। এনিওয়েজ, আমি যাদের কথা বলছি তারা কেউ কেউ 90+ এজ, আর কেউ কেউ নাই পৃথিবীতে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি আহ, যাদের বই পড়েছি, এই এরকম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নাই আসলে, তাদের বই পড়লেই মনটা ভালো হয়ে যেত। এখন যেমন আমরা ম্যানুয়ালের মধ্যে এখনো অনেক সুন্দর সুন্দর রাইটার আমাদের ইনস্টিটিউটে, অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্ট সবাই আসলে অত্যন্ত জ্ঞানের গভীরতা রাখে বলেই তারা সিএ পাস করেছে, বাট ওনারা আসলে অন্য লেভেলের, ওনারা যে লেভেলে কাজ করতেন গভর্নমেন্টের সাথে, তাদের সাথে তো তুলনা কখনোই হবে না। আবার হয়তো আমাদের মৃত্যুর পরে, আমাদের 30 বছর পরে যারা জেনারেশন আসবে, তারা আবার আমাদের নাম করবে যে ওয়াহিদ মোল্লা সাহেবরা অনেক জানেওয়ালা ছিলেন, কারণ 30 বছরের মধ্যে তো তারা আমাদের আগের 30 বছর সবাইকে দেখেন নাই। সেজন্য আগাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি। স্যার আইসিএবির যে ফার্স্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্যার, উনি কি, ওনার নাম কি এবং উনি কি জীবিত আছেন নাকি স্যার? যার এনরোলমেন্ট নাম্বার 1 সেটা বলছেন? জি স্যার, মানে আইসিএবি প্রতিষ্ঠার পর যে স্যার ফার্স্ট হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছেন, ওনার নামটা কি এবং উনি জীবিত আছেন নাকি স্যার? আচ্ছা, আমাকে দেখতে হবে, আমি কখনো এটা আসলে চিন্তা করি নাই তো, দেখি একটা। না, উনি জীবিত নাই, কারণ উনি জীবিত থাকলে এটা বের করা যেত। আপনারা খুব সহজে কিন্তু আমাদের ইনস্টিটিউটের কাউকে, মানে যে কোনো ব্যক্তিকেই খুঁজে পাবে সহজে, একটা ওয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা, শেয়ার করে রেখেছি। ইয়েস স্যার। দেখেন এই ওয়েবসাইটে গিয়ে, এটা তো আমাদের ইনস্টিটিউটের ওয়েবসাইট, আপনারা জানেন। এখানে গিয়ে আপনি এই যে ফাইন্ড সিএস, এখানে ক্লিক করে ধরেন যে কারোর নাম আপনি জানতে চাচ্ছেন, বা 1 নম্বর এনরোলমেন্ট নাম্বার যার, সেটা এখানে দিলে যে নাম অর এনরোলমেন্ট নাম্বার। এনরোলমেন্ট নাম্বার হচ্ছে এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে এটা, এই যে এটা ইউনিক নাম্বার। যেমন আমার নাম, শুধু মুরাদ দিলাম, এই যে আমার, এই যে আসছে, দেখেছেন? আমি বাংলাদেশের 1117তম সিএ। প্রত্যেকের একটা ইউনিক নাম্বার আছে, সেই জন্য প্রথমে খুঁজে বেড়াচ্ছিলাম 001 দিয়ে, কিন্তু পাওয়া যায় নাই। 007 দিলে, 2007 দিলেও আসে নাই। 78 নম্বর সিএ বা বেঁচে আছেন, দেখেন, এই যে 78। স্যার সম্ভবত 3টা জিরো দিতে হবে। 4টা জিরো দিতে হতে পারে, আমি দেখি 4টা জিরো দিয়ে, না তাহলে 3টা জিরো দিয়ে, 3টা জিরো দিয়ে আসছে না, তার মানে নাই। আমি যদি 46 দেই, 4টা কি, 1 2 3 4, 98, 110, 572, এই যে 4টা জিরো দিতে হয়।
তার মানে 1 নাম্বার নাই। এইভাবে করে আপনারা সার্চ করে দেখতে পারেন। ওকে, আমরা পড়ায় ব্যাক করি। আপনি যেভাবে কোম্পানির ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম, আপনি বোর্ড থেকে কোনো ডাইরেক্টরকে বের করতে পারেন, একইভাবে কিন্তু আপনি পার্টনারকেও বের করতে পারেন। কোনো পার্টনার যদি এসে বলে যে আমি সারা জীবনের জন্য পার্টনার, সেটা বলার সুযোগ নাই। আমরা বিভিন্ন ফার্মে বিভিন্ন সময় জেনেছি যে পার্টনারকে বের করে দেওয়ার নজির আছে। এর মধ্যে একটা ঘটনা ঘটতে পারে যে সে হয়তো এমন কাজ করেছে যেটাতে সে যদি ফার্মে থাকে আমাদের ফার্মের রিপুটেশন নষ্ট হবে। তখন কি করবে? বাকি পার্টনাররা মিলে সিদ্ধান্ত নিবে। এক্ষেত্রে যেটা একটা কাজ করতে হয়, পার্টনারকে যাকে আপনি বের করে দিচ্ছেন তাকে কিন্তু নোটিশ দিতে হবে, তার কাছ থেকে শুনতে হবে। তাকে কোনো কিছু আপনি বলার সুযোগ না দিয়ে বের করতে পারবেন না। আপনি তাকে নোটিশ দিয়ে তার কাছ থেকে শুনে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার কথা আমাদের পছন্দ হয় নাই, তারপর আপনার ডিসিশন নেবেন। এখন ধরেন একটা ফার্মে 4 জন পার্টনার, 3 জন ডিসিশন নিয়েছে একজনকে বের করে দেবে, সে তো কিছু করতে পারবে না। তবে তাকে সুযোগ দিতে হবে, শেষ পর্যন্ত সুযোগ দিয়ে যেতে হবে। স্যার এখানে এখন কি কোর্টের ব্যাপার আছে? কোর্টের ব্যাপার নাই, সে পরবর্তীতে বের হয়ে যাওয়ার পরে সে কোর্টে গিয়ে আপিল করে যে আমাকে আমি অ্যাগ্রিভড, বের করে দিন। ক্ষতিগ্রস্ত, তাহলে কোর্ট এটা নিয়ে ইনভেস্টিগেশন করাবে, তারপরে যে রেজাল্ট আসবে। কিন্তু বের করে দেওয়ার জন্য কোর্টে যেতে হবে, ঠিক আছে? ওকে, যিনি চলে গেলেন এটা তাকে বিদায় করতে পারে, সে নিজে থেকে চলে যেতে পারে, তার কিছু দায় দায়িত্ব আছে। কি দায় দায়িত্ব? সে ওই ফার্মের নামে বদনাম করতে পারবে না, এটা তো বোঝাই যায়, তাই না? যে আমি ওই ফার্মের নামে বদনাম কেন করবো, আমি তখন ছিলাম। এটা এক ধরনের তার দায়িত্ব। তার দায়িত্ব হচ্ছে ওই ফার্মের নামেই, কারণ কি একটা ফার্ম থেকে যখন কাউকে বিদায় করা হয় সঙ্গে সঙ্গেই তো বাংলাদেশে 20 কোটি 17 কোটি 18 কোটি মানুষ জানে না। আপনি যদি পেপারে দেনও, তাও কি 18 কোটি মানুষ এটা পড়বে, চোখে আসবে? তা আপনার কাজ হচ্ছে আপনি বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফার্মের কোনো ধরনের ডকুমেন্ট আপনি ব্যবহার করতে পারবেন না, ওই ফার্মের নামে আপনি কোনো ব্যবসা পরিচালনা করতে পারবেন না, ওই ফার্মের নামে আপনি কোনো ডকুমেন্ট কাউকে দিতে পারবেন না, নিতেও পারবেন না, ঠিক আছে? তবে হ্যাঁ, আপনি সিমিলার ব্যবসা করতে পারবেন। ওই ফার্মে, যে ফার্মে আপনি ছিলেন, সেই ফার্মে যদি পার্টনারশিপ অবস্থায় কোনো কাজ পেন্ডিং থাকে যেটা রিটার্ন আসছে পরে আপনি চলে যাওয়ার, তাহলে ওইটা পাওয়ার অধিকারী আপনি পাবেন। এখন আপনি একটা কাজ করেছেন গত পরশুদিন, আজকে থেকে আপনি ফার্মে নাই, ওই কাজের টাকা আসছে আগামী 3 দিন পরে আসবে, ওইটা পাওয়ার আপনি অধিকারী হবেন, সাবসিকুয়েন্ট প্রফিটটা পাবেন আপনি। ওই সময় পর্যন্ত যে ফার্মের, ধরেন আপনি সেপ্টেম্বর পর্যন্ত ছিলেন, ইয়ার এন্ডিং হচ্ছে ডিসেম্বর, আপনি তো টাকা পয়সা ফাইনাল করার আগে চলে গেছে, তাহলে সেপ্টেম্বর পর্যন্ত একটা অংশ, অর্থাৎ আপনার অংশ ডিভাইডেড 12 গুণ 9, ওই 9 মাসে টাকা আপনি পাবেন। ওই ফার্মে যদি আপনি কোনো গ্যারান্টি দিয়ে থাকতেন, তাহলে সেই গ্যারান্টি আপনার পার্টনারশিপ শেষ হওয়ার পর থেকেই থাকবে না। তবে ওই সময় যদি কোনো কাজ আপনি করে থাকেন, এখন আপনি বললেন যে আমি তো ভাই গত 3 মাস ধরে ফার্মে নাই, আমি আর ভাই এই আপনার এই কাজ নিয়ে আমি কোনো দায়িত্ব পালন করতে পারবো না। অর্থাৎ আপনি ফার্মে পার্টনার থাকা অবস্থায় কোনো একটা ধরনের অডিট করেছিলেন, সেই অডিটে একটা প্রবলেম ধরা পড়েছে, ওই ফার্ম থেকে আপনি চলে গেছেন, আপনি কিন্তু ওই দায়িত্ব এড়াতে পারবেন না, যদিও আপনি ওই ফার্মে এখন নাই। ওইটা আপনার জন্য একটা গ্যারান্টি, কারণ ওই সময় যেটা আপনি দিয়েছিলেন সেই গ্যারান্টি কন্টিনিউ করছে টিল দ্য ক্লোজ অফ দিস প্রজেক্ট, ঠিক আছে? ফার্মের ডিসলিউশন মানে কি সেটা আমরা জানি, ডিজলভ হলে কি হয় সেটাও আমরা আলোচনা করে আর নাই। তাহলে এখন আমরা পার্টনারশিপ নিয়ে যে আলোচনাগুলো করেছি সেটার উপর বেস করে আমরা এখন মাল্টিপল চয়েস কোশ্চেনে চলে যাব, এবং আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই কন্ট্রিবিউট করবেন যেভাবে আগে আপনারা করেছিলেন, কোনটায়? কন্ট্রাক্টে, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদেরকে আগের মতোই দেই, কি বলেন চ্যাট বক্সে নাকি? এবার আমি একটু দেখতে চাই কারা কারা ক্লাসে আছে। অর্ক, রোল নাম্বার 1075।
সবাই একটু কনসেন্ট্রেট করেন, আমার দিকে নজর দেন। যারা যারা নাই তাদেরকে আমি কিন্তু ক্লাসে রাখবো না, বের করে দিব। তারা তো পরীক্ষা দিবে না। নাই অর্ক, বাদ, রিমুভ করছি। স্যার স্যার কথা বুঝি না। জাহাঙ্গীর আলম, আপনার ক্লাসে জয়েন করে যদি এখন অন্য কোথাও যান, হ্যাঁ জাহাঙ্গীর আলম বুঝছি, যদি নামেন হাত নামিয়ে ফেলুন, যদি অন্য কোথাও যান তাহলে কিন্তু আমি ধরে নেবো আপনি ক্লাসে অ্যাটেন্ড না, আপনি দৌড় দিয়ে আসছেন স্যারে ডাকছে আমাকে এই জন্য, এটা হবে না। আপনারা টেবিল চেয়ারের সামনে বসে থাকবেন। জি শাহিন আক্তার বলুন। আমি হাত তুলতে বলি না, আমি যার নাম বলবো শুধু তিনি হাত তুল ই করবেন, অ্যাটেন্ডেন্সটা দিবে যে আমি আছি বলবেন, অথবা হাত তুলবেন, আমি দেখবো। নির্জন কর্মকার 847। জি স্যার আছি। তানিয়া, রোল নাম্বার 1015। তানিয়া, রোল 1015। ফাহাদ হোসেন 1057। জি স্যার আছি। আফিয়া 1058। আফিয়া, জি স্যার আসি। দৌড় দিয়ে আসছেন তাই তো? না না স্যার ছিলাম। এতক্ষণ ধরে দুইবার ডেকেছি আমি আপনাকে। করতে পারছিলাম না আর কি। সুমাইয়া আক্তার 863। জি স্যার আছি। রায়হাতুজ জাহরা, স্যার আছি। ফাহাদ, ফাহাদকে মনে হয় একবার ডেকেছি। ইসাহাক 800। ইসাহাক, রোল 800। মুজাহিদ 1011। মুজাহিদ 1011। নাই। 1048। লুৎফুল কবির 1048। ইয়েস স্যার আছি, প্রেজেন্ট প্লিজ। আচ্ছা। ফরিদ 1019। জি স্যার আছি স্যার। আরমান 1079। 1079। জি স্যার আছি। আচ্ছা। মেহেদি 730। প্রেজেন্ট স্যার। আপনাকে আমি একটাতে রিমুভ করে দেই, আপনি দুইটাতে জয়েন করেছেন। স্যার এটা অথবা আপনি অডিওর জন্য স্যার। ঠিক আছে রাখলাম। উইজদান 738। উইজদান, ইয়েস স্যার প্রেজেন্ট। আপনাকে আমি আরো আগে একবার ডেকেছিলাম। আপনার পুরো নামটা বলেন তো। স্যার আমার পুরো নামটাই উইজদান। আগে পরে কিছু নাই? না স্যার। ইউজুয়ালি তো একটা দিয়ে মানুষের নাম দেখি না, সেই জন্য জিজ্ঞেস করলাম। ওকে, ওকে আপনার স্যার। রেজিস্ট্রেশন কি প্রি আর্টিকেলশিপ? ইয়েস স্যার। ইফতেখার ইসলাম, ইফতেখারুল ইসলাম অর্জুন। জি স্যার অর্জন স্যার। ও অর্জন, আচ্ছা। প্রাপ্তি তাই তো? জি স্যার। শরীফ 779। শরীফ নাই। মালিয়া আহসান। আছি স্যার। ওকে। ফরহাদ হোসেন 838।
ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসাদুল্লাহ মাহমুদ 902। আসাদুল্লাহ মাহমুদ 902 নাই। ফজলে করিম তো আছেই। হুমায়ুন কবির 918। আপনিও তো আছেন, দেখলাম তো আপনাকে মনে হচ্ছে। রাজিয়া আছে। শাহ আনান প্রতীক 936। শাহ আনান প্রতীক নাই। ফাঁকিবাজি। রাজিয়া আছে। ঋতু 955। জুবাইর আছে 955। ঋতু নাই। একবার কাউকে রিমুভ করলে কিন্তু আর জয়েন করতে পারবে না, অ্যাটলিস্ট আজকে। স্যার আসসালামু আলাইকুম স্যার 918 হুমায়ুন কবির আসিফ স্যার। জি, আপনি আছেন এটা আমি জানি, এই জন্য আপনাকে আর কিছু বললাম না। আল আমিন 966। আল আমিন। আলামিন যদি না থাকে, বিশ্বাসে 14টা বাজিয়ে দিল। আলামিন নামের অর্থ তো কি? বিশ্বাস না? বিশ্বাসী স্যার, বিশ্বাসী। তাই এর তো কোনো বিশ্বাসী হইলো না, তো নাই, ক্লাসে জয়েন করে ভাগছে। নাফিজ 968। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লিয়াকত আলী খান 967। 967 নাই। দেখেছেন আপনারা কত ভালো, ক্লাসে জয়েন করে স্যারকে ফাঁকিবাজি করেন। আদিবা আদিবা ইসলাম 971। আদিবা মনে হয় আছে। আছে স্যার। ওকে। সরফরাজ 998। ইয়েস স্যার আছে স্যার। আচ্ছা, চন্দন আছে। গোপাল সাহা 929। স্যার আছে স্যার। আপনি তো বোধহয় বাংলাদেশ ব্যাংকে আছেন না? জি স্যার। জি জি, ওকে। হাত দিও না, হাত দিও না। হৃদয় আফতাব। হৃদয় আফতাব রোল 15842। এটা কি করে হলো? ও আচ্ছা, এই ক্যাটাগরি আছে। এই হৃদয় আফতাব কি আছে? নাই। কিয়া কে আছে? ওকে, হাত নামিয়ে ফেলুন। মারুফ প্রি আর্টিকেলশিপ রোল 1027। স্যার মারুফ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। শামীম হোসেন 981। জি স্যার আছে। সাইফুর রহমান 959। আসসালামু আলাইকুম স্যার আছি। আলহামদুলিল্লাহ। ওয়াহিদুজ্জামান 1001। আসসালামু আলাইকুম স্যার, আছে। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। মীর মহসিন আলী 795। মীর মহসিন আলী নাই। মুস্তাক আহমেদ জি স্যার। 969। আসসালামু আলাইকুম ওকে, স্যার আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া আক্তার 1060। প্রেজেন্ট স্যার। থ্যাংক ইউ। রাফিদ সাদমান। রাফিদ সাদমান। আব্দুল হাই 935। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। হ্যাঁ, রাফিদ ঠিক আছে, ওকে। শাহ আলম 1025। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে।
তারেক বিন হাবিব 1002। তারেক বিন হাবিব নাই। বিশ্বজিৎ মন্ডল 972। বিশ্বজিৎ মন্ডল, ওর তো মাইকই কাজ করে না। আচ্ছা আমি রেখে দিলাম। সুমি আক্তার 940। আসছি স্যার। আচ্ছা সামি, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে সুমি ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এরপর হচ্ছে সামিহা। সামিহা তো আছে, ও তো রেসপন্স করেছিল। প্রেজেন্ট স্যার। ওকে। সোহরা হোসেন 798। সোহরাব হোসেন নাই। আচ্ছা আমি হয়তো কাউকে কাউকে রোল কল করি নাই, আমার কাছে মনে হচ্ছে তারা হয়তো আছে, বাট কেউ যদি মনে করে যে স্যার আমাকে ডাকেন না, আমি আছে কিন্তু বলতে পারেন। স্যার আমি হাসান হাসান স্যার, ডাকেন না স্যার। স্যার আমিও আছি স্যার। যারা টুকটাক কথা বলেছে তাদেরকে কাউকে কাউকে আমি স্যার, করি আমি নাই। আছি স্যার কিশোরকে বুঝতে ডাকা পারছি উচিত স্যার ছিল, আর করি কি। নাই। ঠিক আছে। আচ্ছা জুবাইরকে ডাকি নাই, কারণ তাকেও আমি একই শুনেছি। স্যার ওকে, আমিও জুবাই উসামা বলেছে। 978 স্যার আমরাও তো স্যার আমাদেরও মাঝে মাঝে একটু ডাকবেন, একটা ক্লাসের মধ্যে ডাকেন নাই। আহারে, সো স্যাড। স্যার আসসালামু আলাইকুম। বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিরতির আগে সময় মতো ক্লাসে জয়েন হতে পারিনি। এছাড়া আমার মাইক্রোফোনে প্রবলেমে তো রেসপন্স করতে প্রবলেম হচ্ছে। ওকে ওকে বিশাল, ঠিক আছে। এখন জাহিদ কিছু বলবেন, যারা হস্ত উত্তোলন করেছেন? আচ্ছা হস্ত উত্তোলন শেষ। ওকে, এখন আপনারা একটু রেডি থাকেন এবং অবশ্যই চেষ্টা করবেন রেসপন্স করার জন্য। হ্যাঁ, আমি শেয়ার করব না। ওকে। পার্টনারশিপে মিনিমাম কতজনের পার্টনারের প্রয়োজন হয়? স্যার স্যার একজনও হইতে পারে না স্যার, মানে না স্পেশাল মিনিমাম 2 জন স্যার। না না, দুই মিনিমাম টু, হ্যাঁ, মাস্টার টু মিনিমাম। পার্টনারশিপ হলো হাততালির মতো, এক হাতে তালি বাজবে না। নেন শুরু করেন, 2 নম্বর থেকে শুরু করেছি। এগ্রিমেন্ট ইন হুইচ ফর্ম ইজ রিকোয়ার্ড ইন পার্টনারশিপ ফার্ম। আপনার উত্তরটা দিবেন কিভাবে? 2 লিখবেন, তারপরে এ বি সি ডি যাই হোক সেটা দিয়ে দিবেন। স্ক্রিন দেখা যায় না স্যার। স্ক্রিন কি দেখাচ্ছে? স্ক্রিন তো আমি দেইনি, আমি তো চ্যাট বক্সে দিচ্ছি, স্ক্রিন দিচ্ছি না। আপনারা পাননি চ্যাট বক্সে? আর একবার দেই, এখন পাচ্ছেন? চ্যাট না, বক্সে খেয়াল করে। এভরিওয়ান মনে হয় করা হয় নাই স্যার, এভরিওয়ান করলে একটু ভালো হতো স্যার আর কি। হ্যাঁ, কেন পাবেন না? স্যার পাওয়া তো যাচ্ছে না বারবার তো। আচ্ছা এটা কি, ও আচ্ছা পার্টিকুলার একজনের কাছে চলে যাচ্ছে, সরি সরি সরি, মাই মাই মিস্টেক। স্যার আবার দিচ্ছি। এভরিওয়ান করে দিছি স্যার। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, এখন দিয়েছি, এখন পাবেন। আমি কিভাবে লিখবেন সেটা বলে দিচ্ছি। 2 ফুল স্টপ, তারপরে এ অবলিক বি অবলিক সি অবলিক ডি, যেটা হয় এরকম ভাবে দিবেন। হ্যাঁ, এবিসিডি দেন। 2.3 দিলে তো বোঝা যায় না ভালো করে, এবিসিডি দেন। কোন বাণিজ্যিক করোড়পতি? প্রথম 2টা 3টা প্রশ্ন থাকে, খুবই সহজ। 5,000 10,000 টাকা পাওয়া। A and B. Agreement in which form is required in a partnership firm? Always try to find the best possible answer. যারা যারা উত্তর দূর করেছেন কি পারছেন না দেখতে? চ্যাট বক্সে তো আমি দেখতে পাচ্ছি না।
প্রশ্ন। স্যার অ্যানসার সবাই করছে তো কি বলেন? স্যার এক লেখাটা উপরে উঠে গেছে, স্ক্রল করেন নিচের দিকে নিয়ে আসেন, দেখবেন পাবেন প্রশ্নটা। আচ্ছা, হ্যাঁ একটু স্ক্রল করে উপরে যান, উপরে গেলে পাবেন। আমি আবার দিচ্ছি, দেখেন আমরা যারা বয়স হয়ে গেছে তারা একটু আইটিতে একটু দুর্বল। শালম ভাই বোধহয় একটু আইটিতে দুর্বল নাকি? পেয়েছে। আচ্ছা, প্রথমটা বাদ দেই, 2 নম্বরটা সবাই পেরেছেন, এটাতে ভুল হওয়ার সুযোগ নাই, তবে হ্যাঁ ভুল আছে। এখন কিভাবে ভুল আছে বা কিভাবে আপনি আনসার করবেন, কিভাবে এখানে কিন্তু উত্তর অনেকগুলা, 3টা উত্তর, ঠিক কি না বলে? 3টা উত্তর না এখানে, কথা জি বলেন। স্যার, এবিসি। আপনারা চুপ থাকলে জি স্যার আমাকে 2বার বলতে হয়। হ্যাঁ, তো আমি যখনই বলবো সঙ্গে সঙ্গে রেসপন্স করেন, আমাকে দিয়ে এত কষ্ট করান। জি স্যার। আপনারা তো আমাকে কষ্ট করাতে পছন্দ করেন। কেন 3টে উত্তর? 1 ইয়েস, উত্তর 2 তাও ইয়েস, উত্তর 3 তাও ইয়েস। কি করব? আমি তো পরীক্ষাতে বসছি, আমি কোনটায় টিক করবো বলেন? ফার্স্টে আর কোনটায় 2 করবো? হবে এক্স্যাক্টলি। স্যার সবচেয়ে এখানে গ্রহণযোগ্য যদি যেটা সেটা করতে হবে স্যার। স্যার ফার্স্টে 3 এটা কোনটা? তে দিব, স্যার পরে অ্যানসার আরো 3 অপশন গেলে এ 1 আর অর বি। রাইট। যদি একের অধিক দিতে দেয় তাহলে অবশ্যই দেখবেন 3টা দেওয়ার অপশন আছে। আর যদি না দেয়, একটা হয়, তাহলে উত্তর হচ্ছে সি। কারণ উত্তর তো আমরা জানি এটা ওরালও হতে পারে, এটা রিটেনও হতে পারে, তাহলে ওই 2টা রাইট। কিন্তু আপনি দেখলেন যে ওই 2টা যে রাইট সেটা আবার এক জায়গায় বলা আছে, তাহলে ওইটাই উত্তর। তা প্রথমে দিবেন 3 বা সি, তারপরে দেখবেন আরো দিতে দিচ্ছে কিনা। যদি দিতে দেয় তাহলে একটা দিবে না, 2টা দিবে, তাহলে টোটাল টিক মারার সুযোগ দিবে কয়টা? দিতে পারে কয়টায়? 3টা, তিনটা হ্যাঁ, টোটাল তিনটা 3টা দিতে পারে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা চালায় পাস করে যাবেন, ডোন্ট ওয়ারি। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, খাস দিলে দোয়া করে দিলাম, ছু মন্তর ছু। ইনশাআল্লাহ। স্যার চাল চালানে কোন জায়গার ল্যাঙ্গুয়েজ স্যার এটা? এইটা আমরা মুখে মুখে বলি, এখন তো অনেক শব্দ আছে, এই যে প্যারা খাওয়া, হুমায়ুন আহমেদের তারপরে ফারুকি নাটকের ছিল আর কি। আচ্ছা আচ্ছা, এই যে প্যারা কোন ডিকশনারিতে আছে বলেন, পাওয়া যাবে? বাংলা একাডেমি ডিকশনারিতে প্যারা শব্দটা পাবেন না, অথচ প্যারা মানে কি? কষ্ট। এই আপনারা যারা জেনজি সম্প্রদায় তারা কষ্ট ব্যবহার করেন, আমি মাঝে মাঝে শুনি আমাদের এই ফার্মে ওই যে বাচ্চা খুব মজার মজার কিছু শব্দ ব্যবহার করে, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে এটা অর্থ কি। এটা ওদের পার্সোনাল সংকেত স্যার। পার্সোনাল সংকেত। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য লায়াবিলিটি অফ পার্টনার্স ইন এ পার্টনারশিপ ফার্ম? শুধু 2 লিখলে অগ্রহণযোগ্য উত্তর। কে কত দ্রুত উত্তর করতে পারে সেটা কম্পিটিশন হয়ে যাক। তারপরে কি করবে জানেন? এটা বললে 2-3 জন করার পরে বাকিটা বসে থাকবে, আমি তো ফার্স্ট হতে পারলাম না, দিয়ে লাভ কি? আচ্ছা, দরকার নাই, কারণ সেতে ধুমধাম উত্তর না দেওয়াটা উত্তম, একটু ভেবে চিন্তে দেওয়া ভালো। ওকে, কোয়েশ্চেনটা ছিল পার্টনারদের লাইবিলিটি কি লিমিটেড না আনলিমিটেড? যারা আনলিমিটেড দিয়েছেন তাদের উত্তর রাইট। কি যারা বি উত্তর দিয়েছেন তাদেরটা রাইট। কেউ কেউ দিয়েছেন ক্যাপিটালের উপর ডিপেন্ড করা হবে না, 2 টাকা 4 টাকা যাই হোক, লাইবিলিটি কিন্তু লিমিটেড নয়, আনলিমিটেড। সুমাইয়া একটু মিউট করেন, সুমাইয়া, সুমাইয়াকে অনুরোধ করছি মিউট করেন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4।
একটা সুবিধা আছে, আমি যখন আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিব, এখন তো আপনারা সহজ সহজ পাচ্ছেন, যখন উত্তরটা আপনাদেরকে শেয়ার করব আপনারা এক্সপ্লানেশন সহ পাবেন, এটা একটা সুবিধা হবে আপনাদের জন্য। যেমন কন্ট্রাক্টে আমি কোনো এক্সপ্লানেশন দেই নাই, আসলে কন্ট্রাক্ট অনেক আগের তো, আমি 2010 সাল থেকে আপনাদের ক্লাস নেই, কত বছর আগে কথা, 15। তো 15 সেই বছর। সময়ও কন্ট্রাক্ট ছিল, 15 বছর আগে সেই সময় ক্লাস তখন তৈরি করেছি, তো ওই পরবর্তীতে আসলে ওই সময় চিন্তা করি না যে একটা এক্সপ্লানেশন দেওয়া যায়, পরবর্তীকালে আসলে এক্সপ্লেনেশন তৈরিও করি না, কিন্তু আপনাদের যখন আলোচনা করি আমি কিন্তু এক্সপ্লেনটা করে দিই। আর পরবর্তীতে কি হয়েছে, পার্টনারশিপটা যখন আমি করছিলাম তখন মনে হলো না, একটু এক্সপ্লেনেশন থাকা ভালো। আর এটা এমন কঠিন কাজ না, এটা গুগল সার্চ করলেই এক্সপ্লেনেশন বের হয়ে যাবে, সুতরাং এটা স্যার আমি আমার ক্রেডিট নিচ্ছি না, আমি উঠানো বলছি না, যেটা এটা ধরেন টেক্সট বুক বড় গুগলেরই ক্রেডিট। তাড়াতাড়ি সকালে উঠানো যায় না। নেক্সট, রাজিয়া সুলতানা কি জবে আছেন? জি স্যার। বাচ্চা আছে? জি স্যার, সরি স্যার, নৈশিত, কথা শুনে না, সকালে ঘুম থেকে উঠে স্কুলে পাঠানো যাচ্ছে না স্যার। আমার Sorry. আমার বেবির একটা সুবিধা আছে, ও আর্লি ঘুমিয়ে যায়, কিন্তু 10:30 বাজলেই ঘুমাতে চলে যায়, কারণ দুপুরবেলা ওকে ঘুমাতে দেওয়া হয় না, ট্রাই করে দেখতে পারেন। না স্যার, ওদেরকে দুপুরে তো ঘুম পাড়ানোই যায় না, আর রাতেও ঘুম পাড়াই দিই, কিন্তু তারপর সকালে উঠতে যায় না, আর্লি মর্নিং স্কুল তো। সরি স্যার, নো আমি ইস্যু, নো খেয়াল ইস্যু, করি। নো ইস্যু। হ্যাঁ, নেক্সট কোশ্চেন 4। মিশ্র রেজাল্ট আসছে, এ আসছে, ডি আসছে, লুৎফুল বলেছে 1 3 4, তারপরে এ বি, বিটা কারোরই আসে নাই, ও আসছে, বিও আসছে। ওকে, কোয়েশ্চেনটা কি, এটা তো আলোচনা করতে হবে, কোনো উপায় নাই। When is the debit to partners capital account entry passed in accounts? কখন আপনারা কি পার্টনারশিপ অঙ্ক করেছেন কেউ? পার্টনারশিপের ম্যাথ ছিল কারো সিলেবাসে কখনো? অনার্স লেভেল, গ্রাজুয়েশন লেভেল? ইন্টারে ছিল। ইন্টারে ছিল। আচ্ছা, ইন্টারমিডিয়েটে ছিল, ওকে। তখন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে কখন আপনারা কোন আইটেমে, নিচের কোন আইটেম আপনারা ডেবিট করতেন ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে? করেছেন তারা ব্যাকে যাবেন, কারণ আপনারা সবাই অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পাস, ইন্টারমিডিয়েট পাস না করে কেউ আসছেন না এখানে, ওইটা ক্রাইটেরিয়া, তাই না? তা দেখে আসবেন। এটা উত্তর হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িং ইজ চার্জড। আচ্ছা, এবার বলেন, আমি আলোচনা করবো না, আপনাদের মধ্যে থেকে একজন আমাকে হেল্প করেন বাকিদেরকে, কেন এটা, কিভাবে এটা ওই পার্টনার্স ক্যাপিটাল, স্যার ওটা এটা মুখস্থ বিদ্যার তো কোনো লাভ বিষয়। লোকসান আবন্টন হিসাব যেটা করতে হইতো, সেখানে হয়তো ব্যয়ের হিসাবগুলা লেখা হতো। তো ওই উত্তোলনের সুদ যেটা, উত্তোলন তো স্যার ডেবিট, উত্তোলনের সুদ ক্রেডিট। তো উত্তোলনটা ডেবিট, উত্তোলন ওই সুদটা হিসাবে ক্রেডিট, মানে এই এই জি যে স্যার। ইন্টারেস্টটা, এটা ক্রেডিট কেন, এটা কি আয় না ব্যয়? অন্যান্য আয়। আয়, আচ্ছা। ইন্টারেস্ট অন ড্রয়িং অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড, হ্যাঁ, এন্ড দ্য পার্টনার্স ক্যাপিটাল ইজ চার্জড, মানে ওখানে ডেবিট করা হয়। আমি বাকিটা আলোচনা করলাম না, বোঝার দায়িত্ব আপনাদের, কিছু কিছু জিনিস কিন্তু আলোচনা করব না, নিজেরা একটু শিখবেন, মানে শিখবেন না, এটা আমি বলি রিকল করেন, কারণ আপনারা তো পড়েছেন আগে। না, আমি যদি বলি যে শিখবেন, তাহলে আপনাদের অপমান করা হবে, আমি অপমান করতে চাচ্ছি না।
স্যার দেখে স্যার নিন ইন্টারমিডিয়েটে নিজেদের সায়েন্স ছিলাম স্যার, এজন্য একটু ঝামেলা হইতেছে। একটু ঝামেলা হচ্ছে, তাহলে একটু অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু ঘাটাঘাটি করেন, অ্যাকাউন্টিং বইটা একটু পড়েন, লাগবে তো, কারণ এটা তো অ্যাকাউন্টিং এর সাবজেক্ট। অ্যাকাউন্টেন্ট যারা সায়েন্স থেকে আসছেন একটু কষ্ট করতে হবে ভাই, কিচ্ছু করার নাই। আই এম নট সরি ফর ইউ, আই এম প্রাউড দ্যাট ইউ কেম ইন দ্য ফ্রম দ্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আই এম সো প্রাউড। কিন্তু আপনাকে কষ্ট কিন্তু আমাদের থেকে একটু বেশি করতে হবে, নিজেকে একটু রেডি করেন, পারবেন তো? ইনশাল্লাহ স্যার। আপনি বলবেন যে স্যার আসছি কিছু, ইনশাল্লাহ বললে অবশ্য সব সমস্যার সমাধান, এটার কিছু বলা লাগে না। ওকে, আমি আর একটাই প্রশ্ন দিব, তারপরে আজকে ক্লোজ করব, অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে। এখানে শুধু এগ্রিমেন্ট যারা দিয়েছেন ভুল করেছেন, শুধু এগ্রিমেন্ট না। আর পার্টনারশিপের যে ডিডটা, এটা কন্ট্রাক্টে এখনই পরিণত হয়েছে বলা যাবে না, সুতরাং এক বাদ। আর পার্টনারশিপ এক তো নয়, সুতরাং থাকলে হচ্ছে শুধু একটাই, সেটা হচ্ছে 2 বা বি। পার্টনারশিপ ফার্মের এগ্রিমেন্টকে বলা হয় পার্টনারশিপ ডিড। সাপ্লিমেন্টারি প্রশ্ন করি, বলেন তো আর কি বলা হয়? স্যার আরো দুইটা নাম আছে। পার্টনারশিপ আর্টিকেল শুনি না, হয় নাই। পার্টনারশিপ একটা হচ্ছে পার্টনারশিপ এগ্রিমেন্ট আর একটা হচ্ছে আর্টিকেলস অফ পার্টনারশিপ। বলেছিলাম তখন, মুখস্থ করে রাখবেন। কেন বলেছিলাম তো এবার বুঝতে পেরেছেন, কারণ এটা প্রশ্নে আছে। পার্টনারশিপ এগ্রিমেন্ট, আজকে আর না, আর আর্টিকেলস অফ পার্টনারশিপ। আর্টিকেলস অফ পার্টনারশিপ, আর্টিকেল ডি, সরি পার্টনারশিপ ডিপ আর আর্টিকেলস অফ পার্টনারশিপ, এই দুইটাই। আর্টিকেল আর না, পার্টনারশিপ ডিড, পার্টনারশিপ এগ্রিমেন্ট আর আর্টিকেলস অফ পার্টনারশিপ, তিনটা। আর এখানে ট্রিক্স কাটায় শুধু শুধু এগ্রিমেন্ট দিছে, যেন মানুষ ভুল করে ফেলে আর কি। যাতে আপনি ভুল করেন, আমি চাই, আই ওয়ান্ট ইট। স্যার খুব খারাপ, বদের হাড্ডি, তাই তো নাকি? স্যার না স্যার ভালো। ওকে, আপনাদের 50 জনকে ধন্যবাদ, আপনারা শেষ পর্যন্ত আছেন। যারা আগেও ছিলেন তাদেরকেও ধন্যবাদ। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, ইনশাল্লাহ আবার আমরা নেক্সট ক্লাসে জয়েন করব। আমার মেয়ে আপনাদেরকে একটা সালাম দিবে, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ Again, thank you. সবাইকে গুড নাইট বলে দাও। ঠিক আছে, তাহলে আমরা ক্লোজ করে দিই। Recording stopped.